ফার্স্ট ক্লাস। সো সবাইকে স্বাগতম। আশা করি তোমাদের পূজার ছুটি অনেক ভালো গেল। সো আজকে রবিবার, আজকে থেকে আবার পড়াশোনায় ব্যাক করতে হবে, তাই না? ছুটিতে অনেক কাটাইলাম, যেহেতু তোমাদের সামনে দেখবা কিছুদিনের মধ্যেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে যাবে, একটার পর একটা টার্ম এক্সাম, সিটি, কুইজ থাকবেই থাকবে। সো পড়াশোনায় আজকের ক্লাস থেকেই চলো আমরা আবার পড়াশোনায় ব্যাক করি, শুধু আইসিটি না, সব সাবজেক্ট। সো তার আগে তোমরা বলো তোমাদের পূজার ছুটি কেমন কাটলো, দেখি তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলি। 4:27 বাজে, 4:30 থেকে ক্লাসটা শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদের কমেন্ট পড়ছিলাম, বুঝছো, আমরা ক্লাস লাইভে যাইতে যাইতে দেখি সবাই খুঁজতেছো। তো তোমাদের 1 মিনিট দেরি হয়ে গেল, সমস্যা নাই। 1 মিনিট আমরা, যদি তোমরা চাও, তোমাদের 1 মিনিট এক্সট্রা ক্লাস নিব, যাতে তোমাদের মনে না হয় যে ভাইয়া 1 মিনিট কম ক্লাস নিছে। তোমাদের উপর, তোমরা যদি বলো যে ভাইয়া এত তো পড়তে মন চায় না, 5 মিনিট আগে ছেড়ে দেন, তাহলে তোমাদের কি করতে হবে, ভালো মতন পড়তে হবে, যাতে খুব ইজিলি তোমরা বুঝে যাও, আমিও তোমাদের খুব ইজিলি বুঝাইতে পারি আর তোমাদের আগে আগে ছেড়ে দিতে পারি। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি যেই কন্টেন্টটা, যে টপিকটা পড়বো, যে টপিকগুলো পড়বো, সেই টপিকগুলো থেকে ট্রাস্ট মি, বিশ্বাস করো, তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় একটা সৃজনশীল কমন পাবাই পাবা। এটা লিখে রাখো, লিখার নিচে আমার নাম লিখে রাখো, যেটা রৌনক ভাইয়া বলছে। যদি কারো না মিলে তাহলে আমার কাছে দেখা করতে এসো, আমি তোমাদেরকে একটা চকলেট খাওয়াবো। আজকে ক্লাসে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে তোমাদের সৃজনশীলের 10 মার্ক কনফার্মড হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে যদি মনে করো যে ভাইয়া 1.5 ঘন্টার ক্লাসে এদিক সেদিক করবো, এটা দেখবো ওটা দেখবো, একদমই না। ক্লাসটা মন দিয়ে করলে তোমাদের কিন্তু 10 মার্ক কনফার্ম একদম হয়ে যাচ্ছে। ওকে। আর আরেকটা জিনিস হচ্ছে, 4:30 বাজে, আমি জানি তোমাদের 15-20 মিনিটের মধ্যে অনেকের এলাকায় নামাজের মানে আজান দেওয়া শুরু করবে। সো আমি ট্রাই করব যাতে সবার আজান দেওয়ার পরে আমরা ব্রেকটা দেই। সো তোমাদের নামাজের ব্রেকটা ঠিক 5টার সময় দিব, ততক্ষণ পর্যন্ত আমরা আধা ঘন্টা ফার্স্টে ক্লাস নেই, 4:30টার সময় ক্লাসে যাচ্ছি। সো আজকে যেটা বললাম যে আজকে আমরা বেশ কিছু টপিক পড়বো। আমি বলবো না কঠিন টপিক গুলা বেশ ইজি, বাট যেটা বললাম অনেক কন্টেন্ট, অনেক পড়া। সো তোমাদেরকেও আজকে কমেন্টের মধ্যে মানে গল্প করা বাদ দিয়ে, আমি জানি এক্সামের পরে মানে প্রথম ক্লাসে, বুঝছো, ছুটির পর, ঈদের ছুটি 1 মাসের হইতো, তারপর তোমার পূজার ছুটি হইতো। সো স্কুলে যখন থাকতাম, প্রথম ক্লাসটাতে, ছুটির পরে প্রথম ক্লাসটাতে জাস্ট মজাই করা হইতো, বুঝছো। টিচাররা আসতো, সিরিয়াসলি কেউই পড়াশোনা করতাম না, আমরা দেখতাম ছুটি কখন হবে। স্কুলে অনেক ফুটবল খেলতাম, বুঝছো। সো দেখতাম যে ছুটি হবে, ফুটবল খেলবো, এই করব সেই করব। সো আমি জানি তোমাদেরও আজকের ক্লাসে এরকমই লাগবে যে ভাইয়া এত কেন পড়াচ্ছেন, ভাইয়া আর কত পড়াবেন, ভাইয়া আজকের মতন ছেড়ে দে মা কান্দে বাঁচি। বাট যেটা বললাম, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস দিবা না, ফুল ক্লাসটা করবা। ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে তোমাদের এইচএসসি পর্যন্ত 10 মার্ক কনফার্ম হয়ে যাবে। অলরাইট। আর যারা হচ্ছে হ্যাপি টিচার্স ডে উইশ করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে ক্লাস নেওয়ার আজকে মানে তোমাদের ব্যাচের সাথে আমার ফার্স্ট টিচার ডে। তো তোমরা অনেকে অলরেডি আমাকে উইশ করেছো, অনেকে ইনবক্সে উইশ করেছো, অনেকে হচ্ছে তোমার ফেসবুক গ্রুপে উইশ করেছো, অনেকে ক্লাসে উইশ করছো। তো এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় একটা পাওনা। আমার একটাই, বলতে পারো তোমাদের কাছ থেকে একটাই প্রত্যাশা, যে তোমরা আমার ক্লাসগুলো ভালো করে করবা, সবার ক্লাসগুলো ভালো করে করবা, এবং তোমাদের প্যারেন্টস, তোমাদের যত রিলেটিভ আছে, যত বন্ধু বান্ধব আছে, যত টিচার আছে, আমরা আছি, স্কুলের টিচার আছে, কলেজের টিচার আছে, আগে পড়িয়ে গেছে, বাসার হোম টিউটর থাকতে পারে, সবাইকে তোমরা যাতে একদম অনেক খুশি করে ফেলতে পারো ভালো পড়াশোনা করে, ঠিক আছে? সো টিচার্স ডে তে তোমাদের উইশ গুলো অনেক ভালো লাগে, তার সাথে আমার প্রত্যাশা এটা যে তোমরা সবাই অনেক ভালো মানুষ হবা, ঠিক আছে? ওকে ভাইয়া, নোট কি করা লাগবে? নোট অলওয়েজ আমি কি বলি যে এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে স্লাইডের মধ্যে যা দাগাই দিব সেটাই পড়বো। নোট যদি করতে পারো ভেরি গুড, বাট স্লাইড তো থাকবেই, দাগানো স্লাইড তো থাকবেই। সো যদি নোট করতে না পারো কোনোই সমস্যা নাই, কিন্তু ক্লাসটা মন দিয়ে করতে হবে, এটা হচ্ছে আমার একটা শর্ত, ঠিক আছে? আসো আমরা পড়া শুরু করি তাহলে। সবাই কি রেডি? তোমরা যদি সবাই কমেন্টে লেখো রেডি, তাহলে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করব। ওকে, দেখি সবাই কমেন্টে একটু রেডি লেখো তো। আজকে কিন্তু বলছি, আজকে কিন্তু সিরিয়াস পড়াশোনা, তো তোমরা কিন্তু আজকে মানে কোনো টাইপের মজা করা কিচ্ছু হবে না, ক্লাসের মধ্যে তো মজা করবোই, ওকে, বাট কমেন্টে জাস্ট পড়াশোনা।
থ্যাংক ইউ সো মাচ যারা টিচার্স ডে বলতেছো, বাট টিচার্স ডে উইশ পরে করো ক্লাসের শেষে, এখন সবাই লেখো রেডি, যাতে তোমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। সবাই রেডি লেখো, টিচার্স ডে উইশ, থ্যাংক ইউ সো মাচ, বাট রেডি। এই তো, ভেরি গুড। আসো আমরা ক্লাসটা শুরু করি। সো আজকের ক্লাসে আমরা প্রথমে পড়া শুরু করব হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, ঠিক আছে? সো আজকে আমি কন্টেন্ট গুলো তোমাদেরকে একটু বলি আমরা কি কি পড়বো। আমি তোমাদেরকে একটুখানি কন্টেন্ট গুলো বলি। আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়বো, আমরা আজকে রোবোটিক্স নিয়ে পড়বো, আমরা আজকে বায়ো ইনফরমেটিক্স নিয়ে পড়বো, আমরা আজকে বায়োমেট্রিক্স নিয়ে পড়বো, আমরা আজকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, এবং শেষমেশ আমরা এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখছি এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে পড়বো, ঠিক আছে? কিভাবে ব্যবহার করা হয়। এখন ক্রায়োসার্জারি এই টপিকটা, আমি যদি এইচএসসি 26-এর কথা বলি, 26-এর নতুন বইয়ে ক্রায়োসার্জারি টপিকটা ছিল না। 25 পর্যন্ত ক্রায়োসার্জারি টপিকটা ছিল। তোমাদের যেহেতু মানে তোমাদের বইয়ে ক্রায়োসার্জারি আমি যতদূর জানি নাই, বাট তোমাদের ক্রায়োসার্জারিটা আমি যদি সময় পাই শেষে 5 মিনিটে বুঝাই দিব, যদি তোমাদের কখনো সিলেবাসে ইনক্লুড করে, যাতে তোমরা এই জায়গাটাতে পিছায় না থাকো। বাট ওই পার্টটা আমরা আপাতত স্কিপ করব, যেটা বললাম লাস্টের 5 মিনিটে ক্রায়োসার্জারি বুঝাবো। ওকে, ক্লাসই শুরু করতে পারলাম না, তুর্য অলরেডি বলতেছে ভাই পোল দেন। আজকে কোনো পোল না, আজকে পড়াশোনা। অলরাইট, ফার্স্ট কথা, ওকে, ফার্স্ট কথা কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা সবাই একটা জিনিস ইউজ করি না, আমরা সবাই চ্যাট জিপিটি ইউজ করি না? বলো, সবাই চ্যাট জিপিটি ইউজ করি? দেখি কারা কারা চ্যাট জিপিটি ইউজ করো, বলো দেখি। কারা কারা চ্যাট জিপিটি ইউজ করো বলো দেখি। আমিও ইউজ করি, সবাই ইউজ করে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা হচ্ছে, মানে আমি যদি জাস্ট বাংলা করি, বাংলাটা হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন ভাইয়া বুদ্ধিমত্তা, তোমাদের বুদ্ধিমত্তা আছে, তোমাদের বুদ্ধি আছে, তোমরা পড়ছো, আমি পড়াচ্ছি, তোমরা বুঝতে পারতেছো। আমার বুদ্ধিমত্তা আছে, আমি এই টপিকটা পড়াচ্ছি, তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। এই যে দেখো, বুদ্ধিমত্তা মানে কি, কোনো একটা সিচুয়েশনে পড়লে সেই সিচুয়েশনটাকে কেমনে হ্যান্ডেল করা লাগে, এই হ্যান্ডেল করার যে শক্তিটা, এটাকে বলা হয় বুদ্ধিমত্তা, ঠিক আছে? আমরা একটুখানি কম্পেয়ার করি। মনে করো, মনে করো, ধরো এখানে একটা রোবট আছে, চলো আমরা একটা রোবট আঁকি। এই দেখতে রোবটের মতন লাগছে, দুইটা পা আঁকি। রোবট কম ভিলেন বেশি হয়ে গেছে, তাই না? অলরাইট, সো যেটা বলতেছিলাম, যে ধরো এটা একটা রোবট। এখন এই রোবটটা শুধুমাত্র একটা কাজ করতে পারে। তুমি বলো ওকে ফুটবল খেলতে, ও ফুটবল খেলতে পারবে। তুমি বলো ওকে ক্রিকেট খেলতে, তুমি যেভাবে তাকে প্রোগ্রাম করবা, তুমি ওকে যা করতে বলবা সে তাই করতে পারবে, ঠিক আছে? এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না। একটু ভালো করে বুঝি। আমরা অনেকে মনে করি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে রোবট, না, এই জিনিসটা হচ্ছে রোবোটিক্স। এই জিনিসটা হচ্ছে রোবোটিক্স, আমরা এটাও পড়বো, এটাও পড়বো। তাহলে ভাইয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি? জিনিসটা মনে করো আমি তোমাকে যদি একটা প্রশ্ন করি যে তুমি কেমন আছো, তোমরা বলবা আমরা ভালো আছি। আমি যদি প্রশ্নটা একটু ঘুরাই দেই, তোমাদের যদি প্রশ্ন করি যে তোমরা সবাই কি ভালো আছো, তখন তোমরা উত্তর দিবা হ্যাঁ ভাইয়া ভালো আছি। অথবা কেউ কেউ উত্তর দিব না ভাইয়া ভালো নাই, কারণ আপনি থার্সডে ক্লাস নেন নাই, কারণ পূজার ছুটি ছিল। যদি আমি জানি এটা কেউ বলবা না, ছুটি সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে, তাই না? অলরাইট, সো এই যে কোন একটা সিচুয়েশনে সেই সিচুয়েশন বুঝে কথা বলতে পারা, কাজ করতে পারা, এই যে একটা বুদ্ধিমত্তা আছে না, এই বুদ্ধিমত্তাটা যখন আমরা মানুষ থেকে সরায়ে কোনো একটা রোবটের মধ্যে দেই, সেটাকেই বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে? আমরা একটুখানি ডেফিনিশনটা দেখি। দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে
কম্পিউটার দ্বারা অনুকরণ করার চেষ্টা হয়ে থাকে, ঠিক আছে? মানুষের মতন চিন্তা ভাবনা করা কিংবা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতন ক্ষমতা কৃত্রিম উপায়ে কম্পিউটার ব্যবস্থা করা হলে তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে, ঠিক আছে? সংজ্ঞাটা আমরা একটু মনে রাখবো, সংজ্ঞাটা আমরা একটু মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ, অনেকে বলতেছো টেন 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 দেখতে আরো সুন্দর, আমার এই রোবট দেখতে অনেক বাজে, টেন টেন দেখতে আরো সুন্দর। ঠিক আছে, আমাকে একটু বলো তো তোমরা কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা কি বুঝতে পারছো? কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা কি বুঝতে পারছো বলো তো? আমাকে বলো তো, বুঝতে পারছি? আমার তো মনে হয় তোমাদের বুঝতে পারার কথা। আমি যদি আরেকবার বলি, আমরা যে বুদ্ধি দিয়ে অনেক সময় অনেক কাজ করি, সিচুয়েশন বুঝে কাজ করি, কোন সময় কি করা লাগবে এটা আমরা ডিসাইড করি এখান থেকে, তাই না? এই যে ব্রেন থেকে, এখান থেকে ডিসাইড করি। এই জিনিসটাই যদি কোনো কম্পিউটার করে তাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি? আমাকে বলো ক্লিয়ার, বলো ক্লিয়ার। যারা বুঝতে পারছি, যারা বুঝতে পারি নাই, যদি বুঝতে না পারো বলো ক্লিয়ার না, আমি আবার বুঝিয়ে দিব। বাট আশা করি তোমরা বুঝতে পারছো। রোবট রোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্য কি? রোবটের চিন্তা ভাবনা করার শক্তি নেই। রোবট এর চিন্তা করার শক্তি নেই, ঠিক আছে? চিন্তা করার শক্তি নেই, ঠিক আছে? কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই এর আছে, এটাই হচ্ছে পার্থক্য। আমরা তো রোবোটিক্সও পড়বো, রোবোটিক্স পড়ার সময় জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝতে পারছো। যারা বলতেছো আবার তোমাদেরকে সেম এক্সাম্পলটা আরেকবার দিই, মনে করি যে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি কেমন আছো, উত্তর দিতে পারবা। আমি যদি প্রশ্নটা ঘুরাই দেই, প্রশ্নটা ঘুরাই তোমাকে চিন্তা করতে বাধ্য করি যে তুমি কি ভালো আছো, তুমি বলবা হ্যাঁ ভাইয়া ভালো আছি। এই যে কোয়েশ্চেন ঘুরাই দিছি, তাও তুমি অ্যান্সার দিতে পারছো, এটা তোমার বুদ্ধিমত্তা। এই বুদ্ধিমত্তা যখন আমি একটা কম্পিউটারকে দিবই, সেটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অলরাইট, ঠিক আছে, ভেরি গুড। সো এই যে দেখো, এটা আমরা চ্যাট জিপিটি রাখছি, দেখো চ্যাট জিপিটি কি বলছে, হাই হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, ঠিক আছে? এরপর কি আই নিড হেল্প উইথ দিস ম্যাথ প্রবলেম, তারপর কি শিওর আই ক্যান বি, মানে চ্যাট জিপিটির সাথে নর্মাল কনভারসেশন যেরকম চাই, ঠিক আছে? অলরাইট, এখানে দেখো তোমাদের জন্য একটা অ্যানিমেশন আছে, দেখো কি হচ্ছে। এটা কি ভাইয়া? এটা হচ্ছে তুমি কথা বলছো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কথা, এটা হচ্ছে তোমার কথা, ঠিক আছে? এই যে দেখো তোমার কথাটা কি হচ্ছে, তোমার কথাটা একটা কম্পিউটার শুনতেছে, কম্পিউটার শুনে কি বলছে দেখো, এখানে দেখি কি পড়ছে, দিস ইজ আ টেক্সট দ্যাট ইজ জেনারেটেড ফ্রম স্পিচ রেকগনিশন। তার মানে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সে কি করলো, আমি যে কথাটা বললাম এই কথাটা থেকে আমি কি বলছি সে লিখছে, বুঝছো? আমি যে কথাটা বললাম সেই কথাটা থেকে সে লিখতে পারছে যে আমি কি বলছি। এটা কিসের কাজ? এটা কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ, বুঝতে পারছো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা চিন্তা করতে পারে দেখছো? আমি কথা বলতেছি, আমি কি বলতেছি সে সেটা লিখে ফেলতে পারে। ওকে, এটা ভয়েস রেকর্ড, বাট ভয়েস রেকর্ড থেকে স্পিচ রেকগনিশন, এটা এআই এর কাজ। অলরাইট, তারপরে এটার উল্টাটাও হয়, ঠিক আছে? আমরা স্পিচ থেকেও ভয়েস বানাইতে পারি। অলরাইট, তাহলে আমরা কি বুঝতে পারছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি? অথবা বলতেছে অনেক লেট করছি, সমস্যা নেই, সামনে আরো টপিক আছে। আমরা কি বুঝতে পারছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা তাহলে কি? আমাকে একটু বলবা। সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি বলো তো? সবাই ক্লিয়ার না? ইজি টপিক, আজকে পড়াশোনা সব ইজি। সবাই বুঝতে পারছি বলো তো? সামিও বলতেছে চ্যাট জিপিটি তো সুপার কম্পিউটার। না, চ্যাট জিপিটি আর সুপার কম্পিউটারের মধ্যে অনেক পার্থক্য আছে, এটাও ক্লাসের টাইম পাইলে বলবো, নাহলে তোমাদের শুক্রবারে কিউএনএ ক্লাস আছে, কিউএনএ ক্লাসে জিজ্ঞাসা করো। ওকে, অলরাইট, আমি বিশ্বাস করি সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতে পারছি। অলরাইট, সবাই বলতেছে ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কয়েকটা ধাপ আছে, কয়েকটা ধাপ আছে, ঠিক আছে? ধাপগুলা কি দেখো, মেশিন লার্নিং, এনএলপি। এনএলপি মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ঠিক আছে? ফুল ফর্মটা দিয়ে দিলাম, এই যে প্রত্যেকটা প্রথম লেটার গুলো যদি নাও, এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ওকে, তারপর হচ্ছে
স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ রেকগনিশন মাত্র যেটা দেখলাম, আর হচ্ছে ভিশন, তার মানে ইমেজ প্রসেসিং। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ক্ষেত্র কি কি, এটা আসলে আমরা এই 5টা দিয়ে দিব। ওকে, এটা আসলে আমরা এই 5টা দিয়ে দিব। একটা হচ্ছে মেশিন লার্নিং, 2 নাম্বার হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, 3 নাম্বার হচ্ছে রোবোটিক্স, 4 নাম্বার হচ্ছে স্পিচ, 5 নাম্বার হচ্ছে ভিশন। আমরা তো স্পিচ মাত্র দেখলাম না, আমার মুখের কথাটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করতেছে, টেক্সট বানায় ফেলতেছে, তাই না? মেশিন লার্নিং কি? মেশিন লার্নিং হচ্ছে আমরা ধরো আমি তোমাদের একটা জিনিস শিখাচ্ছি, তোমরা শিখতেছো, আবার শিখাচ্ছি, তোমরা আরো ভালো করে শিখতেছো, আবার শিখাচ্ছি, তোমরা আরো ভালো করে শিখতেছো। মেশিনকেও একটা জিনিস তুমি যদি বারবার শিখাও, সে আরো ভালো করে শিখতে পারে, এটাকে বলা হয় মেশিন লার্নিং। ওকে, এনএলপি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ধরো তোমরা বাংলা ভাষা পারো, ইংলিশ ভাষা পারো, যত বেশি ভাষা চর্চা করো তত বেশি ভাষায় দক্ষ হও। এই জিনিসটা কম্পিউটারের ক্ষেত্রে, এআই এর ক্ষেত্রেও সেম। ওকে, তারপর হচ্ছে রোবোটিক্স, তোমরা অলরেডি দেখছো, স্পিচ অলরেডি দেখছো। ভিশন হচ্ছে বিভিন্ন ধরনের ছবি থেকে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করতে পারে, অনেক ধরনের তথ্য সংগ্রহ করতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 5টা কাজের ক্ষেত্র। অলরাইট, ঠিক আছে। ওকে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমরা একটুখানি পড়বো। মিম বলতেছে ভাইয়া এত পড়া কিভাবে পড়বো, আপনি মুখস্থ করা যা লাগবে তা আলাদা করে বলতেন। এই যে দেখো আমি যেগুলো তোমাদেরকে দাগাই দিচ্ছি ক্লাসের শুরু থেকে, এটা তো আমি আগের ক্লাসেও বলছি না, আমি যা দাগাই দিচ্ছি সেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ এগুলো কোয়েশ্চেনে অ্যান্সার আসবে। বুঝতে পারছি? তোমরা বুঝতে পারছো? যারা কোয়েশ্চেন করতেছো যে ভাইয়া কিভাবে পড়লে ভালো করতে পারবো, ক্লাসটা করতে হবে মন দিয়ে, ক্লাসের মধ্যে যা দাগাই দিচ্ছি সব স্লাইডে পাবা। সো স্লাইডটাও ভালো করে পড়বা, দাগানো স্লাইডটা, যা দাগাই দিচ্ছি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। অলরাইট, এরপর আমরা আসি, দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতন জ্ঞান ও চিন্তা করার দক্ষতা দান করা। ঠিক আছে, এটার জন্য কি দরকার? এটার জন্য দরকার হচ্ছে মেশিন লার্নিং। এইদিকে অনেক কিছু দেওয়া হচ্ছে, মেশিন লার্নিং কিভাবে কাজ করে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এই পার্টটা আমরা বাদও দিতে পারি। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার, আমরা এই যে মেশিন লার্নিং, এই যে দেখো একটা জিনিস আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এই জিনিসটা কি এটা একটু বুঝতে হবে। ঠিক আছে, দেখো মানুষের মস্তিষ্ক নিউরন দ্বারা গঠিত, এটা আমরা এসএসসি তে বায়োলজিতে পড়ে আসছি, তাই না? প্রায় 100 বিলিয়ন নিউরন রয়েছে মানুষের মস্তিষ্কে, এগুলোর একটির সাথে আরেকটা কানেক্টেড, একটা নেটওয়ার্কের মতন। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটা নেটওয়ার্কের মতন আমাদের মানে মাথার নিউরন গুলা, মস্তিষ্কের নিউরন গুলা কানেক্টেড। ঠিক আছে, মানুষের নিউরাল নেটওয়ার্ক অনুকরণ করে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যেটাকে বলা হয়, যেটাকে বিভিন্ন ধরনের লেয়ারে ভাগ করা যায়। আমাদের শুধুমাত্র লেয়ার 3টার নাম মুখস্থ করতে হবে। ঠিক আছে, এখানে অনেক ডিটেলস দেওয়া আছে, এই ডিটেলস গুলো আমাদের পড়া লাগবে না। লেয়ার 3টার নাম মুখস্থ করব। একটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ইনপুট লেয়ার, সেকেন্ডটা হচ্ছে হিডেন লেয়ার, থার্ড এটা হচ্ছে আউটপুট লেয়ার। কি কি বললাম? ইনপুট লেয়ার, হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার। আরেকবার রিপিট করি জিনিসটা, যেহেতু নতুন জিনিস। আমাদের মাথায় নিউরন আছে, নিউরন কি করে? নিউরন বিভিন্ন নিউরনের সাথে কানেক্টেড হয়ে যোগাযোগ করে তারা একটা নিউরাল নেটওয়ার্ক বানায়। ঠিক আছে, এই নিউরাল নেটওয়ার্কটা আমাদের ব্রেনের সব কাজ করতে পারে। ওকে, সব কাজ। আমি তোমাদের সাথে কথা বলতেছি, আমার মুখ থেকে কথা বের হচ্ছে, তোমাদের কানে কথা ঢুকতেছে, তোমাদের ব্রেন প্রসেস করতেছে আমি কি পড়াচ্ছি, চোখে জিনিস ঢুকতেছে আমি যা লিখতেছি, তোমাদের ব্রেন প্রসেস করতেছে যে আমি চোখে কি লিখছি। এটা কি কিসের মাধ্যমে হয় ভাইয়া? এটা হয় নিউরাল নেটওয়ার্কের মতন। ঠিক আছে, এটা হয় নিউরাল নেটওয়ার্কের মতন। এই যে নিউরাল নেটওয়ার্কের মতন জিনিসগুলো হচ্ছে, এই নিউরাল নেটওয়ার্ককে আমি অনুকরণ করে যদি কম্পিউটারে বসাই, এটাকে বলা হয় আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের 3টা লেয়ার আছে। একটা লেয়ার হচ্ছে ইনপুট লেয়ার, ইনপুট লেয়ারে এখানে ইনপুট নেওয়া হয়। ঠিক আছে, আরেকটা লেয়ার হচ্ছে হিডেন লেয়ার, হিডেন লেয়ারে একটা তথ্য প্রসেস করা হয়। আরেকটা হচ্ছে আউটপুট লেয়ার, আউটপুট লেয়ার দিয়ে কাজ করা হয়। ঠিক আছে, একটা খুব ইজি এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। ধরো আমি কোনো একটা কিছু, মানে আমার এখানে কিছু একটা আছে,
তোমরা কেউ একটা কমেন্ট করলা, তোমরা একটা প্রশ্ন কমেন্ট করলা, ঠিক আছে? এই যে কমেন্ট, আমি চোখ দিয়ে তোমাদের কমেন্টটা দেখলাম। সো আমার চোখ কি? আমার চোখ হচ্ছে ইনপুট লেয়ার। আমার ব্রেইনের মধ্যে আমার চোখ তথ্য পাঠাচ্ছে, তাই আমার চোখ হচ্ছে ইনপুট লেয়ার। এরপর আমার ব্রেইন প্রশ্নের উত্তরটা ভাবতেছে এইখানে, তাই না? এখানে প্রশ্নের উত্তরটা আমি ভাবতেছি। সো এইটা কি? এটা হচ্ছে হিডেন লেয়ার, যেখানে কাজ হচ্ছে, প্রসেস হচ্ছে, এটা হচ্ছে হিডেন লেয়ার। লাস্টলি আমি যে মুখ দিয়ে তোমাদের উত্তরটা দিব, অথবা এই হাত দিয়ে লিখে লিখে তোমাদের উত্তরটা দিব, এটা হচ্ছে আউটার লেয়ার। ঠিক আছে, আমরা বুঝতে পারছি? বলো তো, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তোমাদের অনেক কোয়েশ্চেন আছে, তোমরা ক্লাসের সময় আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি পড়াশোনা রিলেটেড কোয়েশ্চেন গুলা বেশি করো তাহলে পড়াটা ক্লিয়ার হবে। তোমাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে, তোমাদের কিন্তু কিউএনএ ক্লাস এই শুক্রবারে হবে ইনশাল্লাহ 10:30টার সময়। এই কোয়েশ্চেন গুলো তোমরা কিউএনএ ক্লাসে করে ফেলো। অলরাইট, তোমরা আমাকে বলো তো সবাই কি ক্লিয়ার? আপাতত যা পড়াইছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কয়টা লেয়ার আছে এটা বুঝতে পারছি? বলো তো ক্লিয়ার নাকি? বলো তো ক্লিয়ার নাকি? বলো তো ক্লিয়ার নাকি সবাই? জাস্ট আমাদের কি মনে রাখতে হবে? আমাদের জাস্ট এই তিনটা লেয়ারের নাম মনে রাখতে হবে, এবং ইনপুট দিয়ে ইনপুট নেই, হিডেন লেয়ার দিয়ে চিন্তা করি, আউটপুট দিয়ে কাজ করি, এটুকু মনে রাখলেই ডান। অলরাইট, ঠিক আছে। যারা বলতেছো মুখ ব্যতীত কি সব, মুখস্থ ব্যতীত কি সব রিডিং করলে হবে, আমি তো তোমাদের বলছি, তোমরা কেন এই কোয়েশ্চেন গুলো বারবার করতেছো আজকে বুঝতেছি না। তোমাদের ফার্স্ট ক্লাসে কিন্তু বলছি আমি যা পড়াচ্ছি এগুলো পড়ো, এগুলোর মধ্যে থেকেই কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? সো এই কোয়েশ্চেনটা আমি আর বারবার রিপিট করতে চাই না। ওকে, সো এগুলো আমরা মোটামুটি দেখলাম। এই যে দেখো ইনপুট থেকে আউটপুট যাচ্ছে। ওকে, মেশিন লার্নিং এই পার্টটাও আমরা মোটামুটি যা পড়ছি তাই। আমাদের একটুখানি এখানে আসতে হবে, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। আচ্ছা, যারা বলতেছো আরেকবার বুঝান, আমি ক্লাসের শেষে আরেকবার বুঝাই দিব। এখন নতুন টপিকে আসি। ওকে, এখন নতুন টপিকে আসি, কারণ বেশিরভাগই বলতেছে ক্লিয়ার। সো আজকে যেটা বলছে, আজকে কিন্তু ক্লাসে অনেক পড়া। ওকে, সো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার কি দেখো। ইমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে, ফিচারের মাধ্যমে স্প্যাম হিসাবে চিহ্নিত করে, ই কমার্স ওয়েবসাইটে পূর্বের কেনাকাটা ও অন্যান্য কেনাকাটা তুলনামূলক পার্থক্য বুঝতে পারে, ব্যাংকে কাজ হয়, তোমার মানুষের কথা নির্ভুলভাবে উপস্থাপন করতে পারে, গাণিতিক সমস্যা সমাধান, তোমাদের ম্যাথের প্রবলেম সলভ করে দিতে পারে। তোমাদের 10 আসতেছে, তাই না? অলরাইট, তারপর রোবট নিয়ন্ত্রণের ক্ষেত্রে, রিমোট সেন্সিং, চিকিৎসাবিদ্যা, তথ্য সংগ্রহ, মনুষ্যবিহীন গাড়ি, এই যে টেসলা ট্রাক যেগুলা থাকে এগুলা, স্মার্টফোন, অটোমেটেড অনলাইন অ্যাসিস্ট্যান্স, এখানে অনেকগুলা আছে। ভাইয়া এতগুলা কি লাগবে? এতগুলা কি লাগবে? একদমই না। তোমরা এখান থেকে যে কোনো 5টা মাথায় রাখবে, যে কোনো 5টা। অনেকগুলা দিছি যাতে বেশিগুলা পড়লে মাথায় থাকবে, ঠিক আছে? অলরাইট, অলরাইট, ঠিক আছে, আসো। সো এটা মোটামুটি আমরা পারছি। তাহলে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা এই টপিকটা শেষ। 4:50 বাজে আমরা রোবোটিক্স এর কিছু দূর পড়ায় তোমাদেরকে নামাজের ব্রেকটা দেবো। আমি কিন্তু ক্লাসে ঢোকার সাথে সাথে বলছি যে নামাজের ব্রেক 5টার সময় দিব, তাই না? অলরাইট, আমাকে ভাইয়া একটু বলো তো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বুঝতে পারছি নাকি? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? সো তোমরা বলতে থাকো ক্লিয়ার না কিনা। আমি আরেকবার জিনিসটা বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মানুষের বুদ্ধিমত্তাকে কম্পিউটারের মধ্যে দিলে যে জিনিসটা তৈরি হয় এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা 5টা তোমার কর্মক্ষেত্র দেখছি, তাই না? এনএলপি দেখছি, রোবোটিক্স দেখছি, তারপর তোমার স্পিচ রেকগনিশন দেখছি, আরো 2টা ছিল স্লাইডের মধ্যে দেখে নিও। আর লাস্টলি আমরা পড়ছি যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 3টা লেয়ার থাকে, ইনপুট লেয়ার, হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার। অলরাইট, ঠিক আছে। ওকে, অলরাইট, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আমি কিছু কমন কোয়েশ্চেনের উত্তরটা দিই, কারণ কমেন্ট বক্সে তোমরা অনেকে অনেক কোয়েশ্চেন স্প্যাম করতেছো, যার কারণে ধরো তোমাদের ফ্রেন্ডদের আসলে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই কোয়েশ্চেন গুলো আর বারবার করো না। তোমাদের কিছু কমন কোয়েশ্চেন উত্তরটা দিয়ে দিই। নাম্বার 1, ভাইয়া কতটুক পড়বো? ক্লাসটা মন দিয়ে করো, ক্লাসের মধ্যে আমি সব বলে দিচ্ছি, কি পড়া লাগবে সব বলে দিচ্ছি, ঠিক আছে? এরপরে যাতে এই কোয়েশ্চেনটা বলা না লাগে। ওকে, কোন বই থেকে পড়াচ্ছি? স্লাইড আমাদের কাছে আছে, আমরা জানি কোন কোন টপিক গুরুত্বপূর্ণ আগের বছরের অভিজ্ঞতাগুলো থেকে। সো স্লাইডের মধ্যে তোমাদের যা যা দরকার সব আছে।
মাস্টার বুকের মধ্যেও এই জিনিসগুলো আছে। তোমরা অনেকে কোয়েশ্চেন করে কি ভাইয়া কোন বই থেকে পড়াচ্ছেন। ওকে, আমরা ট্রাই করি তোমাদের সব বই মিলায়ে একটা পারফেক্ট পিকচার পড়াইতে। সো তোমাদের বাসায় অথবা একটা বই আছে, দুইটা বই আছে, আমরা কিন্তু 6, 7, 8টা বই থেকে, মানে বাজারে যতগুলো প্রচলিত বই আছে সবগুলা থেকে পড়াচ্ছি। তাই তোমাদের অনেকের বই এই কন্টেন্ট নাই, অনেকের বই ওই কন্টেন্ট নাই, কিন্তু আমাদের স্লাইডে এবং মাস্টার বুকে কিন্তু সব কন্টেন্ট আছে। ঠিক আছে, অলরাইট। সো এই কোয়েশ্চেন গুলো আমি আর অ্যান্সার দিব না। এখন হচ্ছে আমরা চলে আসবো, অনেকে তোমরা অলরেডি সোফিয়ার দিকে তাকায় আসছো, ভাইয়ার দিকে না তাকায়, কারণ সোফিয়া সুন্দর। ঠিক আছে, বুঝছি, সমস্যা নাই, হয় ভাইয়া হচ্ছে সোফিয়া সুন্দর, কিন্তু সোফিয়া রোবট, ভাইয়া তো মানুষ, তাই না? ওকে, সো আসো দেখি। রোবোটিক্স বা রোবট বিজ্ঞান হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও নির্মাণ সংক্রান্ত বিজ্ঞান। ওকে, কি রোবোটিক্স বা রোবট বিজ্ঞান কি? কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র। এই তিনটা ওয়ার্ড মাথায় রেখো। যন্ত্র তো বিভিন্ন ধরনের যন্ত্র আছে, যেমন আশেপাশে আমি কোনো যন্ত্র খুঁজে পাচ্ছি না। ধরো এটা একটা পেন, হ্যাঁ, এই পেনটাকে এই যে এই কম্পিউটারটা নিয়ন্ত্রণ করতেছে, কারণ আমি যাই লিখতেছি, এই যে এভাবে আঁকতেছি, এই আঁকাগুলা বোর্ডে চলে আসতেছে, তাই না? এটাও কিন্তু একটা রোবোটিক্স এর উদাহরণ। ঠিক আছে, সো এটাকে বলা হয় রোবোটিক্স বা রোবট বিজ্ঞান, কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও নির্মাণ সংক্রান্ত বিজ্ঞান। ঠিক আছে, রোবট কি জিনিস ভাইয়া? রোবট হলো এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা। ইলেকট্রোমেকানিক্যাল মনে না থাকলে বাদ দিয়ে দাও, যান্ত্রিক ব্যবস্থা মনে রাখো, যা কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত এবং এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় যন্ত্র বা যন্ত্রমানব। আরো সুন্দর করে যদি বুঝাই, রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এমন যন্ত্র যেটা মানুষের কাজকে সহজ করে ফেলে। কি বললাম? আরেকবার বলি, রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এমন যন্ত্র যা মানুষের কাজকে সহজ করে ফেলে, এটাই হচ্ছে রোবট। ওকে, আমরা একটা রোবট দেখে আসি। দেখো এটা কি? এটা হচ্ছে একটা রোবট। ওকে, দেখো এই রোবটটা কি করতেছে। এই রোবটটা, আমি বলতেছি ওকে হাত নাড়াইতে, রোবটটা হাত নাড়াচ্ছে। ওকে, আমি বলতেছি রোবট হাত নাড়াও, দেখো রোবটটা হাত নাড়াচ্ছে। এরপর দেখো আমি রোবটকে আবার বলে হাত নাড়াও, দেখো রোবটটা কি করতেছে, রোবটটা হাত নাড়াচ্ছে। তার মানে এই রোবটটাকে নিয়ন্ত্রণ করা হয়। নাম্বার 1 কি করা হচ্ছে? এই রোবটটাকে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, কে নিয়ন্ত্রণ করে রোবটটাকে? রোবটটাকে নিয়ন্ত্রণ করে একটা কম্পিউটার। রোবটটাকে নিয়ন্ত্রণ করে একটা কম্পিউটার। রোবটের কাজ কি? রোবটের কাজ হচ্ছে মানুষের কাজ সহজ করা। ওকে, সো রোবটের আমরা সাধারণত কয়েকটা অংশ পাই। ঠিক আছে, আমরা 5টা অংশ পাই, এটা একটু পড়তে হবে। সো আগে বলো তো, রোবট কি জিনিস বুঝতে পারছি? রোবট কি জিনিস বুঝতে পারছি বলো তো? মেহেদি বলতেছে তার মানে রোবটটা হাত নাড়ানো ছাড়া আর কিছুই পারে না। এই রোবটটা পারে না, বাট অনেক রোবট অনেক কাজ করতে পারে। ঠিক আছে, আমরা রোবট কি জিনিস এটা তো জানি, বাট আমরা কি বুঝতে পারছি? সংজ্ঞা দিতে পারবো? সংজ্ঞা দিতে পারবো বলো তো? ক্লিয়ার? রোবট কি জিনিস ক্লিয়ার? অলরাইট, সো আমি আশা করতেছি ক্লিয়ার, কারণ তোমরা সবাই রোবট দেখে আসছো। তোমরা যদি দেখো, আচ্ছা তোমরা বলতো এই রোবটটা সুন্দর নাকি এই রোবটটা সুন্দর? তার আমরা একটু আগে যাই। এই রোবটটা বেশি সুন্দর না? বলো, এই রোবটটা বেশি সুন্দর না? কোনটা বেশি সুন্দর কমেন্টে বলো, ততক্ষণ পর্যন্ত আমি পড়াইতে থাকি। ঠিক আছে, যেটা বেশি সুন্দর সেটা ভোট দাও। ওকে, সো এখন আমরা একটু আবার পড়াশোনায় ব্যাক করি। এই পার্টটা পরে আমরা নামাজে ব্রেকে চলে যাব। এই পার্টটা পরে নামাজে ব্রেকে চলে যাব। রোবটের 5টা অংশ আছে, 5টা অংশ আছে। ঠিক আছে, কি কি? ফার্স্টে হচ্ছে একটা পাওয়ার সিস্টেম। ফার্স্টে একটা পাওয়ার সিস্টেম। ঠিক আছে, পাওয়ার সিস্টেমটা কি হইতে পারে? পাওয়ার সিস্টেমটা হচ্ছে দেখো রিচার্জেবল ব্যাটারি হইতে পারে,
আবার লেড অ্যাসিড তৈরি রিচার্জেবল ব্যাটারি হতে পারে। আবার আরেকটা জিনিস মনে রাখো, ডিরেক্ট কারেন্ট ডিসি সোর্স দিয়েও আমি একটা রোবটকে পাওয়ার দিতে পারি। ওকে, নাম্বার 2 হচ্ছে মুভেবল বডি। এই যে রোবটটার যে এই যে বডিটা, এই যে বডিটা, এটাও কি, এটা হচ্ছে রোবটের একটা অংশ, মেইন অংশ যেটা আমরা দেখতে পারি। এরপর হচ্ছে ইলেকট্রিক সার্কিট, ঠিক আছে। এই রোবটের ভিতরে ভিতরে, এই রোবটের ভিতরে ভিতরে অনেক কিছু আছে, অনেক ইলেকট্রিক্যাল, অনেক তার তার আছে, বুঝছো, অনেক তার তার আছে। এই যে তারগুলা, এই তারগুলা কি, এই তারগুলা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। ওকে, তারপরে আরেকটা হচ্ছে মস্তিষ্ক বা ব্রেইন অফ কম্পিউটার। এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে আমার একটা রোবটের প্রসেসর। এটা একটু মাথায় রাখবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, একটা রোবটের প্রসেসর, ঠিক আছে। একটা রোবট কিভাবে কাজ করবে, কি কাজ করবে, এই সবগুলোই ডিসাইড করে তার ব্রেইন, তার মস্তিষ্ক। এখন মানুষের যেমন একটা ব্রেইন আছে যে ব্রেইনটা নিজে চিন্তা করতে পারে, রোবটের তেমন কোনো ব্রেইন নাই যে নিজে চিন্তা করতে পারে। রোবটের ব্রেইন আমরা মানে মানুষরা প্রোগ্রাম করে দিয়ে দেই, ঠিক আছে। এই যে প্রোগ্রাম করে যেই জায়গায় ব্রেইনটা রাখতেছি, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে প্রসেসর। আমরা যখন আরো, তোমরা নিশ্চয়ই এসএসসি সময় তোমরা আউটপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস এগুলো পড়ে আসছো, মাদারবোর্ড, র্যাম এগুলো পড়ে আসছো। এই সবগুলার একটা কালেকশন, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে প্রসেসর। এই প্রসেসরটা হচ্ছে রোবটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে। এর জন্য এটাকে বলা হয় রোবটের ব্রেইন বা রোবটের মস্তিষ্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে। লাস্টলি এটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট বলতে কি, এটা একটা নতুন জিনিস, বাকি সবগুলো তো দেখা যায়, তাই না, আগে যেগুলো পড়ে আসছি। পাওয়ার সিস্টেম তোমরা বুঝতেছো, ব্যাটারি আছে, মুভেবল বডি তোমরা দেখতে পারতেছো বডি কোনটা, সার্কিট ভিতরের মধ্যে তার আছে, তারপর তোমার প্রসেসর, এটা আমরা করে আসছি কম্পিউটার প্রসেসর কি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বা নতুন যেটা, এটাকে বলা হয় কি অ্যাকচুয়েটর, ঠিক আছে। অ্যাকচুয়েটর জিনিসটা হচ্ছে, দেখো একটা রোবটের হাত পা ইত্যাদি নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের ব্যবস্থা থাকে। একে একটি রোবটের হাত ও পায়ের পেশি বলে অভিহিত করা যায়। মানে এই যে দেখো, এই যে দেখো, এই যে এই জিনিসটা, এই জিনিসটা, হ্যাঁ, আমরা নিচের দিকে যদি একটু তাকাই, এই যে এটা দিয়ে কিছু একটা ধরা যায়, এটা দিয়ে কিছু একটা ধরা যায়, বুঝছো। এই জিনিসটাকে বলা হয় কি গ্রিপার, এই জিনিসটাকে বলা হয় গ্রিপার। গ্রিপার মানে কি, কোনো কিছু গ্রিপ করতে পারে। যেমন আমি হচ্ছে যে আমার হাতটা দিয়ে এই যে ধরো এই পেনটাকে ধরতে পারতেছি, তাই না, গ্রিপ করতে পারতেছি। এই রোবটের হাতটাও গ্রিপ করতে পারে, এর জন্য এটাকে বলা হয় কি গ্রিপার, ঠিক আছে। এরকম আরো কিছু জিনিস আছে, যে জিনিসগুলো মানে রোবট তো ধরো এভাবে এভাবে করে হাত নাড়াইতে পারে, তাই না, কিন্তু আমার একটা রোবট তার অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের সাথে যে কানেকশনটা, এই যে ধরো এই জিনিসটা আমি ধরতেছি, বা কোনো একটা রোবট কি করে ডেলিভারি করতে হেল্প করতে পারে, কোনো একটা রোবট কি করে ইন্ডাস্ট্রিতে হেল্প করতে পারে, তাই না, ফ্যাক্টরিতে হেল্প করতে পারে। এই যে হেল্প করতে পারে, একটা আসল জগতের সাথে যে কানেক্ট করতে পারে, এই জিনিসটা কিভাবে করে, এই জিনিসটা করা হচ্ছে অ্যাকচুয়েটরের সাহায্যে। ওকে, অ্যাকচুয়েটর তাহলে জিনিসটা কি, দেখো একটা রোবটের হাত পা ইত্যাদি নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের ব্যবস্থা থাকে, বৈদ্যুতিক মোটরের ব্যবস্থা থাকে। এই বৈদ্যুতিক মোটরটাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়েটর, ঠিক আছে। এটাকে আরেকটা জিনিস মাথায় রাখো, এটাকে রোবটের হাতও বলা হয়, রোবটের হাতও বলা হয়, বুঝতে পারছি। ওকে, সো আমাকে বলো, আমরা রোবোটিক্স এখনো ফুল শেষ করি নাই। রোবট কি বললাম, রোবট কি জিনিস সেটা পড়ছি, আর রোবটের কয়টা অংশ আছে, 5টা অংশ আছে, কি কি অংশ আছে এই কয়েকটা পড়ছি, ঠিক আছে। সো 5টা বাজে, তোমাদেরকে 10 মিনিটে নামাজের ব্রেক দিচ্ছি, আসরের নামাজটা তোমরা পড়ে আসো। পড়ে আসার পরে আমরা হচ্ছে ঠিক 5টা 10-এ, একদম শার্প 5টা 10-এ আমরা আবার সো ওয়েলকাম ব্যাক সবাইকে। 5টা 9 বাজে, 5টা 9 চলে আসলাম, 5টা 10 ক্লাসটা শুরু করবো অ্যাজ প্রমিসড। 1 মিনিট তোমাদের সাথে, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারো। যারা মাত্র ক্লাসে আসছে, আমি দেখতেছিলাম কমেন্টে কয়েকজন মাত্র ক্লাসে আসছো,
সো আমরা কি কি পড়ছি, আমরা সোফার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ছি আর রোবোটিক্স এর একটা বড় অংশ পড়ে ফেলছি। রোবোটিক্স আর বলতে পারো খুব বেশি কিছু নাই, ঠিক আছে। সো এটা পড়ার পরে আমরা সামনে টপিক গুলোতে আগাবো, সামনে টপিক গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এখন হচ্ছে আমরা গল্প কম করব, পড়াশোনা বেশি করব, ঠিক আছে। সো 1 মিনিট আছে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে, কারো কি কিছু বলার আছে বলো তো দেখি। অলরাইট, সবাই বলছে ব্যাক, আমিও ব্যাক। অলরাইট, 5:10 বাজে। সো আমরা দেখো আমরা কি কি পড়ছি। আমরা একটা রোবট দেখছি যেটা হাত নাড়াইতে পারে, ওকে। আর রোবটের হচ্ছে এটা তো কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এটা আমরা দেখছি। এখন আমরা পড়তেছিলাম যে রোবটের কি কি উপাদান থাকে। তো আমি বললাম তোমাদের রোবটের মেইনলি প্রধানত মূলত 5টা উপাদান থাকে, ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস হচ্ছে রোবটের আরো 2টা অংশ থাকে। একটাকে আমরা বলি হচ্ছে অনুভূতি কিংবা সেন্সিং, ঠিক আছে। একটা কি বললাম, অনুভূতি কিংবা সেন্সিং। সেটা হচ্ছে রোবটের বিভিন্ন জায়গায় স্পর্শ করলে সেই জায়গা সম্পর্কে যাবতীয় তথ্য নেওয়ার ক্ষমতা থাকতে পারে। যেমন তোমরা এরকম একটা রোবটের নাম শুনছো না, ড্রোন দিয়ে কি করে বলতো? ড্রোন দিয়ে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারে, ক্যামেরা লাগানো থাকে, তাই না? সো এই টাইপের ধরো চোখে দিয়ে, আবার অনেকগুলো আছে হিট সেন্সার, এই যে ফায়ার অ্যালার্ম, আগুন লাগলে অ্যালার্ম বাজে, এই জিনিসগুলো কিন্তু এই যে অনুভূতির একটা অংশ। আরেকটা অংশ থাকতে পারে, এটাকে বলা হয় ম্যানিপুলেশন, ঠিক আছে। ম্যানিপুলেশন কি জিনিস দেখো, একটা রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন করার পদ্ধতিকে ম্যানিপুলেশন বলা হয়। এটা সবচেয়ে সুন্দর উদাহরণ বলতে পারো এই যে ইন্ডাস্ট্রিতে, ফ্যাক্টরিতে অনেক রোবট কাজ করে। অনেক রোবট কি করে, অনেক রোবট কাটে। স্লাইসার রোবট আছে যে কোনো একটা জিনিস কেটে ফেলে, মানে তোমার ভাগ ভাগ করে। অনেক রোবট হচ্ছে অনেকগুলো জিনিসকে একসাথে এনে ম্যাশ করে ফেলে, ভর্তা বানায় ফেলে। তো এই টাইপের জিনিসগুলো রোবটের অংশ থাকতে পারে। তো সেইভাবে তোমাদের যদি প্রশ্ন আসে যে রোবটের অংশ কয় প্রকার, তোমরা 7 প্রকারই দেখবা, বাট প্রধানত রোবটের অংশ হচ্ছে 5 প্রকার। এই 2টা হচ্ছে সব রোবটে থাকে না, কিন্তু এটাও রোবটের অংশ, ওকে, ঠিক আছে। সো আশা করি আমরা রোবোটিক্স মোটামুটি বুঝতে পারছি। সো আশা করি তোমরা বলো রোবোটিক্স কি ক্লিয়ার বলো তো। আর তোমরা অনেকে জিজ্ঞেস করতেছো যে ভাইয়া অনেক কিছু পড়াচ্ছেন না, অনেক কিছু এই অনেক কিছু সেই। তোমাদের কিন্তু এটা ফার্স্ট ক্লাসে বলছি যে এই চ্যাপ্টারে যত ইনফরমেশন লাগতে পারে সবই তোমাদের স্লাইডে আছে, সবই তোমাদের মাস্টার বুকে আছে। বাট আমি যেগুলো পড়াচ্ছি এগুলা না পড়লে তোমরা পরীক্ষায় ভালো করবা না, ঠিক আছে। আমি যেগুলো পড়াচ্ছি না সেগুলো তোমরা যদি চাও হালকা পাতলা স্কিপও দিতে পারো, কোনো সমস্যা নেই, ওগুলা থেকে প্রশ্ন আসবে না। আমি তোমাদেরকে যা পড়াচ্ছি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। অলরাইট, সো রোবটের ব্যবহার কোথায় হয় এগুলো আমরা একটু দেখি। বিভিন্ন শিল্প কারখানায় রোবটের ব্যবহার হয়, কারখানার জিনিসপাতি সংযোজন, প্যাকিং, পরিবহনের জন্য ব্যবহার হয়। যুদ্ধযানের ড্রাইভারের বিকল্প হিসাবে ব্যবহার হয়, এই যে আমি মাত্র বললাম ড্রোন, তাই না, এটা হচ্ছে ড্রোন। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স এর আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড বানানোর জন্য রোবোটিক্স ব্যবহার করা হয়। তারপর চিকিৎসা ক্ষেত্রে হয়, তোমার বিরক্তিকর বা একঘেয়ে কাজের ক্ষেত্রে হয়। তোমাকে আমি 100 ঘন্টা ধরে, এই যে ফাতেমা বলতেছে ডিসকভারিতে ফুড ফ্যাক্টরি দেখতো, ফুড ফ্যাক্টরি আমার খুব পছন্দের একটা শো ছিল, আমি এই উদাহরণটাই দিতে নিচ্ছিলাম, বুঝছো। ফ্যাক্টরিতে তোমাকে যদি আমি 100 ঘন্টা ধরে বলতাম যে একটা চিপসের প্যাকেট দিব তোমাকে, তুমি চিপসের প্যাকেটটা এখান থেকে এখানে নিবা, শুরুতে মনে হবে খুব ইজি একটা কাজ। তোমাকে যদি আমি 1 বছর টানা 8 ঘন্টা, প্রতিদিন 8 ঘন্টা সেম কাজ করতে বলি, এই জায়গার চিপসের প্যাকেট এই জায়গায় সরানো, পাগল হয়ে যাওয়া। এই কাজগুলো আমাদের হয়ে কে করে ফেলে, এই কাজগুলো আমাদের হয়ে রোবট করে ফেলে, ঠিক আছে। তারপর বিপজ্জনক কাজের ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে, খনি থেকে মূল্যবান পদার্থ উত্তোলনের ক্ষেত্রে, আর মাইক্রো সার্কিটে পরীক্ষা করতে। তো এগুলো মোটামুটি রোবটের কোথায় কাজ হয়, রোবটের ব্যবহার, ঠিক আছে। রোবটের অসুবিধা কি কি, মানুষ সময় পরিস্থিতি পরিবেশ বুঝে নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে, কিন্তু রোবটের নিজের কোনো বুদ্ধি নেই, ঠিক আছে। রোবট কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা না, তার নিজের কোনো বুদ্ধি নাই। তো তুমি তাকে যাই বলবা সে তাই করবে। মনে করো তুমি তাকে বললা যে যদি আমি তোমাকে একটা আপেল দেই, আপেলটা হাফ কেটে ফেলবা, রোবট কিন্তু দেখবে না তুমি তাকে আপেল দিচ্ছ নাকি কমলা দিচ্ছ, সে সবকিছুই হাফ কেটে ফেলবে। কিন্তু তোমার তো ব্রেন আছে,
আমি তো তোমাকে একটা কমলা দিলে তুমি সেখানে হাফ কাটবা না। সো এই পার্থক্যটাই হচ্ছে রোবট এবং মানুষের মধ্যে। ওকে, তারপর হচ্ছে তোমার প্রোগ্রাম তৈরি করা অনেক কষ্টসাধ্য, রোবোটিক যন্ত্রপাতি ক্রয় করতে অনেক টাকা লাগে, অনেক বিদ্যুতের খরচ হয়, তার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই। আর ফ্যাক্টরিতে রোবটের ব্যাপক ব্যবহার শুরু হলে কর্মীদের চাকরি হারানোর সম্ভাবনা হতে পারে। এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় হয়েছে। ঠিক আছে, অলরাইট। সো আমাকে বলো, রোবোটিক্স মোটামুটি পড়ছি, আমাকে বলো তো যে রোবোটিক্স কি আমরা পারবো? কাকলে বলতেছে সুবিধা কি পড়তে হবে না? সুবিধা দাগাই দিছি না, কেন পড়তে হবে না? যা দাগাই দিব সবই পড়তে হবে। ওকে, রোবোটিক্স কি বুঝতে পারছি বলো? রোবোটিক্স কি বুঝতে পারছি বলো তো? বলো তো তোমরা কি স্লাইড খোলা দেখতেছো? আমি একটা দুটো কমেন্ট দেখতেছি। রোবোটিক্স কি বুঝতে পারছি বলো? রোবোটিক্স ক্লিয়ার হইলে সবাই বলো ক্লিয়ার, তাহলে আমরা কাজ করতে পারি। অফকোর্স সুবিধা পড়বো, কেন সুবিধা পড়বো না? সবকিছুর আইসিটির মোটামুটি সবকিছুর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এই তিনটা পড়াই লাগবে। রোবোটিক্স বুঝতে পারছি সবাই বুঝতে পারছি, সবাই ক্লিয়ার, অলরাইট, গুড। মোটামুটি সবাই ক্লিয়ার দেখতেছি। ঠিক আছে, তাইলে আমরা সামনের টপিকে যাব। এখন দেখো, সামনের টপিকটা হচ্ছে ক্রায়োসার্জারি। এটা নিয়ে তোমাদেরকে আমি অলরেডি একবার বলছি, আবার রিপিট করতেছি যে ক্রায়োসার্জারি এইচএসসি 2026, তার মানে তোমাদের সিনিয়র ব্যাচে ছিল না। ঠিক আছে, এই টপিকটা তোমাদের সিনিয়র ব্যাচে ছিল না। সো আমি সময় পাইলে এটা তোমাদের পড়াই দিব, কিন্তু তোমাদেরও সিলেবাসে এটা নাই। বাট যদি কখনো বোর্ডের মনে হয় যে এটা দিয়ে দেই, পড়াই দেই, তো আমি সময় পাইলে এটা পড়াই দিব, ঠিক আছে? আমরা একটু আগে, যেহেতু সিলেবাসে না, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ওকে, এখন আমরা আরেকটা নতুন জিনিস পড়বো, সেটা কি? মহাকাশ অভিযান। মহাকাশ অভিযানে কিভাবে আইসিটি আমাদের হেল্প করে। ওকে, দেখো, মহাকাশচারী সহ কিংবা মহাকাশচারী ছাড়াই কোনো মহাকাশযান যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাঁধন কাটিয়ে পৃথিবী পৃষ্ঠ থেকে কমপক্ষে 100 কিলোমিটার উপরে, এটা ইম্পর্টেন্ট, এটা একটু দাগায়ও, 100 কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের বাইরে যায়, আমরা সেটাকে মহাকাশ অভিযান বলি। ঠিক আছে, তো তুমি যদি জাস্ট এটুকুন বলতে পারো যে পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার বাইরে যদি আমরা যাইতে পারি সেটাই মহাকাশ অভিযান, তাহলে তোমার সংজ্ঞা হয়ে যাচ্ছে। জাস্ট এই 100 কিলোমিটার, এটা মনে রাখবো। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন পাইছি, একটু পরে ওটার উত্তর দিচ্ছি। ওকে, আমাকে বলো তো এটা কি হচ্ছে? এই লোকটা কি করতেছে? বলো তো? এই লোকটা কি করতেছে বলো তো? ছবি দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে বলো তো? আচ্ছা, তোমরা কেন বলতেছো স্লাইডটা ক্লিয়ার লাগতেছে না? আমি তো স্লাইডটা ক্লিয়ার দেখতেছি, তাও আমি দেখতেছি, দাঁড়াও, তোমাদের স্লাইডটা দেখতেছি, বাট আমাকে বলো এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? তাড়াতাড়ি বলো, এত সময় নাই ক্লাসে, অনেক তাড়াতাড়ি বলতে হবে। অ্যাস্ট্রোনট, মহাকাশ ঘুরে বেড়াচ্ছে, রাইট? হ্যাঁ, গুড, এক্স্যাক্টলি। সো এই লোকটা কি করতেছে? মহাকাশ ঘুরে বেড়াচ্ছে, এটাকে বলা হয় মহাকাশচারী বা অ্যাস্ট্রোনট। ওকে, সো এই যে দেখো, মহাকাশ অভিযানে আমরা চাঁদের বুকে পা রাখছিলাম, তাই না? চাঁদের বুকে ফার্স্ট পাকে রাখছিল নীল আর্মস্ট্রং, রাইট? ওকে, ঠিক আছে। সো মহাকাশের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্যাটেলাইট। সো স্যাটেলাইটের ব্যবহারগুলো আমরা একটু দেখি। পৃথিবীর জলবায়ু ও আবহাওয়া পর্যবেক্ষণ, টেলিভিশন সম্প্রচার, আশেপাশের রেডিও যোগাযোগ, প্রতিরক্ষা, ইন্টারনেট যোগাযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগ, দূরের গ্রহ দেখার জন্য, আর জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমরা গুগল ম্যাপ ব্যবহার করি না? গুগল ম্যাপে কি করে? গুগল ম্যাপে জিপিএস দিয়ে আমাদের লোকেশন বলে দেয়। সো এই সবগুলা কি স্যাটেলাইট দিয়ে ইউজ করা হয়। ঠিক আছে, ওকে। আরেকটা নতুন জিনিস আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা তোমরা অনেকবার পড়ে আসছো। জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, 2018 সালে 12 মে বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটটা লঞ্চ করে, আর তোমার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্স এর রকেট ফ্যালকন 9 এর মাধ্যমে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, এটা একটা জিও স্টেশনারি স্যাটেলাইট, তার মানে এটা এবং পৃথিবী একই সাথে চলাচল করে, সেটা পৃথিবীর একটা জায়গায় স্থির হয়ে থাকতে পারে। ঠিক আছে,
সো এটা মোটামুটি জিপিএস খুব একটা পড়া লাগবে না। সো আমরা সোফার যেটা পড়লাম সেটা হচ্ছে যে মহাকাশে কিভাবে আইসিটি কাজ করে এবং স্যাটেলাইট কোথায় কোথায় ইউজ করা হয়, এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট এই জিনিসটা কবে আমরা হচ্ছে তোমার স্পেসে লঞ্চ করছি, কোথা থেকে লঞ্চ করছি, এটা একটা জিও স্টেশনারি স্যাটেলাইট। এই কয়েকটা জিনিস মনে রাখলে এই পার্টটা থেকে হয়ে যাবে। ওকে, অলরাইট, ঠিক আছে। এরপরে এই পার্টটা মোটামুটি খুবই ইজি, খুবই সোজা। সেই পার্টটা তোমাদেরকে নিজে সেলফ স্টাডি করতে বলবো, বাট তোমাদের ইম্পর্টেন্ট লাইনগুলো আমি দাগাই দিচ্ছি। ওকে, সো আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। উৎপাদন ব্যবস্থাতে আইসিটি অনেকভাবে হেল্প করে। আমরা রোবোটিক্স এর উদাহরণ দেখছি, আমরা আরো কিছু উদাহরণ দেখবো। ঠিক আছে, তোমার এই যে টেলিযোগাযোগ সেবায়, তারপর হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ক্যাড অথবা ক্যামের ব্যবহার। ক্যাড জিনিসটা কি? ক্যাড হচ্ছে একটা ড্রয়িং সফটওয়্যার। ক্যাড হচ্ছে একটা ড্রয়িং সফটওয়্যার, এটাতে আঁকাআঁকি করা যায়, বুঝছো? এটাতে ডিজাইন বানানো হয়, ডিজাইন করতে হেল্প করে। ক্যাড হচ্ছে একটা ডিজাইন করতে হেল্প করে। ওকে, তারপর অটোমেশন, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি। শুধু চ্যাট জিপিটি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা না, বাট একটা ভালো এক্সাম্পল। ওকে, তারপর হচ্ছে তোমার ডেটা কালেক্ট করতে, উপাত্ত সংগ্রহ করতে, তারপর হচ্ছে পণ্যের মান নিয়ন্ত্রণ করতে, তারপর তোমার ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে। এইভাবে আমরা তোমার উৎপাদনের ক্ষেত্রে আইসিটি ব্যবহার করে থাকি। ওকে, তারপরে হচ্ছে তোমার কৃষি প্রযুক্তিতে কিভাবে কাজ করে দেখো। ওয়েবসাইট নির্মাণের ক্ষেত্রে, তোমার তথ্য যোগাযোগ কেন্দ্র স্থাপন, কমিউনিটি রেডিও স্থাপন, মোবাইল ভিত্তিক কৃষি তথ্য সেবা, মানে আমার যদি কোনো কিছু জানতে চাই, সো এই জিনিসগুলো আমি মোবাইলেই জানতে পারবো। ঠিক আছে, কল সেন্টার স্থাপন, ইবুক দিয়ে, অনলাইন কৃষক টেলিভিশন, কৃষি ইনফরমেশন বুথ, ই-পুরজি, এগুলো তোমরা পড়ে আসছো তাই না? আমি তোমাদের জাস্ট এই জিনিসগুলো মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, অলরাইট। সো আমরা গত 10-15 মিনিট ধরে যে জিনিসগুলো আলোচনা করছি, এটা হচ্ছে আমাদের বিভিন্ন খাতে, মানে আইসিটি কেমনে কেমনে কৃষিতে, প্রতিরক্ষাতে, তারপর হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্যে, উৎপাদন খাতে আমাদের হেল্প করে, এইগুলার কিছু পয়েন্ট। সো আমি তোমাদেরকে জাস্ট পয়েন্ট গুলা দেখাই দিচ্ছি না, শুধুমাত্র পয়েন্টের নামগুলা মনে রাখলেই হবে। যদি কোনো পয়েন্ট দেখে নাম দেখে বুঝতে না পারো যে এই পয়েন্টটার কাজ কি, তাহলে ওটার নিচে ডেসক্রিপশন দেওয়া আছে। ওকে, সো আমাকে বলো তো তোমরা কি বুঝতে পারছো? এগুলো ব্যাখ্যা কি পড়তে হবে? আমি তোমাদের বললাম না যে এগুলো ব্যাখ্যা পড়তে হবে না, এগুলো ব্যাখ্যা আসবে না। তোমাকে বলবে কি জানো? তোমাকে বলবে যে উৎপাদন ব্যবস্থায় আইসিটি কিভাবে কাজ করে ব্যাখ্যা করো। সো তুমি শুধু পয়েন্ট গুলা দিয়ে আসলে নিজের মতন ব্যাখ্যা বানায় আসতে পারবা, বাট যদি কোনো পয়েন্ট পড়ে না বুঝো যে এই পয়েন্টটা কি করে, এই কারণে তোমাদের স্লাইডে ব্যাখ্যা সহ দেওয়া আছে। ওকে, সো ব্যাখ্যাগুলো লাগবে না। অলরাইট, ঠিক আছে। ওকে, সো আমাকে বলো তো সোফার বুঝতে পারছি নাকি? এখন আমরা যে পার্টটাতে যাব, এই যে সামনের 40 মিনিট যে তিনটা জিনিস পড়াবো, এই তিনটা থেকে তোমাদের বোর্ডে একটা সৃজনশীল আসবেই। ওকে, সো আমরা এখন যেটা পড়বো এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ফোকাস দিয়ে পড়বো, খুবই ঠান্ডা মাথায় পড়বো। ওকে, আমি এই পার্টটা খুব স্লো যাব, তোমাদের বুঝায় যাব। আগের পার্ট গুলা কিছুটা ফার্স্ট টানছি, কারণ এগুলো কমন সেন্স তোমরা পারো। ওকে, সো প্রথম কথা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স জিনিসটা কি? দেখো আমি শব্দটাকে একটু ভাগ করি, একটা হচ্ছে বায়ো, একটা হচ্ছে মেট্রিক। বায়ো মানে তোমার জীব, বুঝছো? যে জিনিসটার প্রাণ আছে, যে জিনিসটার প্রাণ আছে এটাকে বলা হয় বায়ো। ওকে, মেট্রিক মানে কোনো কিছু মাপা, কোনো কিছু মাপা। এই দুইটা শব্দকে একসাথে যদি আমরা কম্বাইন করে ফেলি, এই দুইটা শব্দকে একসাথে যদি আমরা কম্বাইন করে ফেলি, ঠিক আছে, তাইলে আমি বলতে পারি দেখো, বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করার মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার বিজ্ঞানকে বলা হয় বায়োমেট্রিক্স। ওকে ভাইয়া, বুঝি নাই, আরেকবার বুঝাই দেন। আরেকবার বুঝাই দিচ্ছি। মনে করি ধরো আমার এই যে আমার ফোনটা আছে, ঠিক আছে, আমার এই ফোনটা তোমার ফেস রেকগনিশন দাও, তার মানে এই ফোনটা আমার চেহারা দেখলে ফোনটা অন হয়ে যাবে। ওকে, তারপরে অনেকের ফোন আছে কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, তাই না? শুধু তোমার হাতের ছাপেই ফোন অন হবে, আর কারো হাতের ছাপে কিন্তু ফোন অন হবে না।
এই যে এই জিনিসটা হয়, এই জিনিসটা কিভাবে হয় ভাইয়া, এটা কেমনে হয়, এটা কেন হয়? ওকে, সো হাতের ছাপ যেটা, এটা তোমার একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? হাতের ছাপ কি? হাতের ছাপ একটা বৈশিষ্ট্য। এখন এটা কি টাইপের বৈশিষ্ট্য? এটা হচ্ছে একটা অদ্বিতীয় বৈশিষ্ট্য। তার মানে তোমার হাতের ছাপের সাথে দুনিয়ার কারো হাতের ছাপ মিলবে না। তোমার হাতের ছাপের সাথে দুনিয়ার কারো হাতের ছাপ কি মিলবে না। ওকে, সো এই যে হাতের ছাপ, গলার ভয়েস, এই যে বললাম তোমার ফেস রেকগনিশন, চেহারার ছাপ, মুখের ছাপ, বিভিন্ন ধরনের, শুধু মানুষ না বাট মানুষের উদাহরণ দিয়ে বলছি, মানুষের বিভিন্ন ধরনের এইসব বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করে মেপে কোন মানুষকে অদ্বিতীয় ভাবে যদি আমি শনাক্ত করতে পারি, যেই প্রযুক্তির মাধ্যমে করতে পারি, তাকে বলা হয় কি বায়োমেট্রিক্স। ওকে, আরেকবার বুঝাচ্ছি, মানুষের বিভিন্ন ধরনের শারীরিক বৈশিষ্ট্য, ব্যবহারিক বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করে কোনো মানুষকে যদি আমি অদ্বিতীয় ভাবে শনাক্ত করতে পারি, মানে আমাকেই সে ঢুকতে দিবে আর কাউকে সে ঢুকতে দিবে না, ফোন অন করতে দিবে না, এই যে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে বায়োমেট্রিক্স। আমরা কি কনসেপশনটা বুঝতে পারছি? বলতো আমরা কি বায়োমেট্রিক্স এর কনসেপশনটা বুঝতে পারছি? বলতো 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 বুসরা বলতেছে অনেক সময় চেহারা মিলে যায়, কিন্তু আমার ফোনটা, আমার কেউ যদি চেহারা কাছাকাছি হয় সে ওপেন করতে পারবে না। বুঝতে পারছো? অলরাইট, আচ্ছা আমারটা আইফোন 14 না, কিন্তু আমারটা আইফোন 15ই কিন্তু। ঠিক আছে, যাই হোক, বলো বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো 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 বলো, ক্লিয়ার? বায়োমেট্রিক্স ক্লিয়ার? এটুকু বুঝতে পারলে বাকি পার্টটা অনেক ইজি। এটুকু বুঝতে না পারলে সামনে কিচ্ছু বুঝবো না। বলো ক্লিয়ার? দেখি বলো তো, বুঝতে পারছি? ইম্পর্টেন্ট পার্ট কি? এই পুরো ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে ইউনিক আইডেন্টিটি। বায়োমেট্রিকের ভিত্তি হচ্ছে ইউনিক আইডেন্টিটি। ওকে, এখন তোমাদেরকে আমি সৃজনশীল, আমরা সামনে আরেকটা জিনিস পড়বো, সামনে আরেকটা জিনিস পড়বো, ঠিক আছে? আমি লিখতেছি দুইটাই, একটা হচ্ছে বায়োমেট্রিক, ওকে, একটা হচ্ছে বায়োমেট্রিক, আর সামনে আমরা আরেকটা জিনিস পড়বো, ওটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো বায়ো ইনফরমেটিক্স। তোমাদের তো আগামী বৃহস্পতিবার একটা সৃজনশীল, মানে একটা বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাস আছে, যেখানে এমসিকিউ সিকিউ সলভ করবো, ঠিক আছে? সো এই ক্লাসটা তো আমি জিনিসটা বলে দিব, বাট বায়োমেট্রিকের কোয়েশ্চেন কিভাবে বুঝবো, এখানে না শনাক্ত শব্দটা থাকবে। শনাক্ত শব্দটা থাকলে বুঝবো এটা বায়োমেট্রিকের কোয়েশ্চেন। ওকে, বায়ো ইনফরমেটিক্স কিভাবে বুঝবো? বায়ো ইনফরমেটিক্স এ গবেষণা বা জ্ঞান বা তথ্য, এই টাইপের জিনিসগুলো থাকবে। এই টাইপের ওয়ার্ড গুলো থাকলে আমরা বুঝবো বায়ো ইনফরমেটিক্স। সো বায়োমেট্রিক মানে আমরা শনাক্ত বুঝবো। ওকে, আচ্ছা তোমরা অনেকে বলতেছো যে আমরা বুঝতে পারি না, আমি জানি না কেন বুঝতে পারো না, খুব ইজি কনসেপ্ট, বুঝা উচিত। ওকে, বাট আরেকবার বুঝাই দিই, সেটা হচ্ছে ধরো আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা অন করতে হয়, ঠিক আছে? শুধুমাত্র আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার ফোনটা অন হবে, তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু তোমার ফোনটা অন হবে না। যে প্রযুক্তির মাধ্যমে আমার ফিঙ্গারপ্রিন্ট দেখে ফোনটা বলতে পারে যে এটা মালিকের ফিঙ্গারপ্রিন্ট, অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট না, যে প্রযুক্তির মাধ্যমে আমাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, সেই প্রযুক্তিকে বলা হয় হচ্ছে বায়োমেট্রিক্স। ঠিক আছে, ওকে, এবার বুঝতে পারছি, এবার বুঝতে পারছি, ঠিক আছে? প্রিয়ন্তা একটা কোয়েশ্চেন করছে, প্রক্রিয়া না, বায়োমেট্রিক কি যন্ত্র? না, বায়োমেট্রিক হচ্ছে প্রযুক্তি, বায়োমেট্রিক হচ্ছে প্রযুক্তি, দ্য টেকনোলজি। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছো? কোয়েশ্চেনটা বুঝতে পারছো? বলো তো। এত ইজি তাই না? অনেকে বলতেছো এটা ইজি, বাট তোমরা বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো, যেহেতু অনেকে বলতেছো আরেকবার বুঝিয়ে দিতে, আরেকবার বুঝিয়ে দিলাম। এখন ক্লিয়ার? যে প্রযুক্তির মাধ্যমে একটা মানুষকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করা যায়, সেই প্রযুক্তিকে বলা হয় বায়োমেট্রিক্স। অলরাইট, ঠিক আছে, বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, এখন সবাই বলতেছে বুঝতে পারছি। ঠিক আছে, তো এই যে দেখো, এটা একটা হাতের ছাপ, হাতের ছাপের বিভিন্ন ধরনের তোমার বিভিন্ন ধরনের জিওমেট্রি থেকে আমরা তথ্য বাইর করতেছি, তথ্য বাইর করে এটা অলওয়েজ মাপি, তারপর দুটাকে কম্পেয়ার করি, কম্পেয়ার করে যদি আমরা দেখি যে মিলে যায় অ্যাপ্রুভড, তাহলে ঢুকতে দেই, যদি দেখি যে আনঅ্যাপ্রুভড, মিলে নাই, তার মানে আমরা হচ্ছে তাকে ঢুকতে দেই না। ঠিক আছে,
সো এই যে বায়োমেট্রিক হলো বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করার মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার বিজ্ঞান। ওকে, মানুষের দেহের বৈশিষ্ট্য যেমন ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা, আইরিস, কণ্ঠস্বর, চেহারা এবং হাতের মাপ দিয়ে বিশ্লেষণ করে আমার বায়োমেট্রিকের কাজ করা হয়। ঠিক আছে, আমরা এই যে মাত্র অনেকগুলো জিনিস পড়ছি না, এই জিনিসগুলো আমরা এখন ডিটেলসে দেখবো। ওকে, সো প্রথমে হচ্ছে দেখো আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, যেটা খুবই কমন। ওকে, প্রত্যেকের আলাদা একক বৈশিষ্ট্যপূর্ণ আঙ্গুলের ছাপ বিশ্লেষণ করা হয়। নাম্বার 2, হ্যান্ড জিওমেট্রি, হাতের রেখা। ঠিক আছে, তোমরা যে পাসপোর্ট নিতে যাও তখন দেখবা কয়েকটা আঙ্গুলের ছাপ নেয়, একটা আঙ্গুলের ছাপ না। ঠিক আছে, ওটা কি হ্যান্ড জিওমেট্রির উদাহরণ। ওকে, তারপরে আইরিস শনাক্তকরণ। আইরিস শনাক্তকরণের ছবি আছে, দেখাচ্ছি। বাট আমাদের যে চোখের মনিটা আছে, চোখের আইরিসটা আছে, এই চোখের আইরিসটা সবার বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন ধরনের হয়। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার মুখমণ্ডলের অবয়ব, ফেস রেকগনিশন, তারপর ডিএনএ পর্যবেক্ষণ। ওকে, তারপর হচ্ছে আমার ভয়েস রেকগনিশন, তারপর হচ্ছে তোমার সিগনেচার ভেরিফিকেশন, আমার সিগনেচার আর অন্য কারো সিগনেচার সেম হবে না, এটা ব্যাংকে এভাবে করা হয়, তাই না? তারপর হচ্ছে কিবোর্ডে টাইপিং গতি। ওকে, এই যে এই দুইটা এখানে দেখো আচরণগত বায়োমেট্রিক্স। ঠিক আছে, এতক্ষণ আমরা যা পড়তেছিলাম এটা হচ্ছে দেহের গঠন, শারীরবৃত্তীয়, তাই না? হাতের ছাপ, হাতের রেখা, আইরিস, এগুলো তো হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাট্রিবিউট, তাই না? এটা আমার শারীরিক বৈশিষ্ট্য, দৈহিক বৈশিষ্ট্য। ঠিক আছে, কিন্তু আমার ভয়েস, আমি কিভাবে সাইন করি, তারপরে আমি কিভাবে টাইপ করি, আমি কত তাড়াতাড়ি টাইপ করি, এটা হচ্ছে আমার আচরণগত বৈশিষ্ট্য। ঠিক আছে, তার মানে বায়োমেট্রিক কয় টাইপের? বায়োমেট্রিক মূলত 2 টাইপের। ওকে, বায়োমেট্রিক মূলত 2 টাইপের। একটা হচ্ছে শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে, আরেকটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। অলরাইট, ঠিক আছে। ওকে, সো বায়োমেট্রিক কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখি। দেখো, ব্যক্তি শনাক্তকরণ এবং সত্যতা যাচাই। ব্যক্তি শনাক্তকরণ তো আমরা বুঝতেই পারতেছি, আমাদের ফোন, আমাদের ভোটার আইডি কার্ড, আমাদের পাসওয়ার্ড, আমাদের ব্যাংক ডিটেলস, এগুলো হচ্ছে বায়োমেট্রিকের সাহায্যে শনাক্ত করা যায়। আর সত্যতা যাচাই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ট্র্যাক রেকর্ড। ধরো তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি, তারপর তুমি বিদেশে যাওয়ার সময় তোমার যে তথ্যগুলা তুমি দিছো সেই তথ্যগুলা কি সঠিক নাকি না, এগুলো যাচাই করা হয় বায়োমেট্রিকের মাধ্যমে। অলরাইট, ঠিক আছে। তো আমাকে বলো, আমরা প্রত্যেক ধরনের বায়োমেট্রিক্স এখন ডিটেলসে পড়বো, প্রত্যেক ধরনের কোনটা সুবিধা কি, কোনটার অসুবিধা কি, সবই পড়বো। বাট আমাকে বলো, তোমরা কি সোফার বুঝতে পারছো বায়োমেট্রিক জিনিসটা কি, এন্ড বায়োমেট্রিকের যে 2টা পার্ট আছে এটা কি আমরা বুঝতে পারছি? বলতো, সবাই বুঝতে পারছো নাকি? আমাকে একটু বলো তো, কোনো কোয়েশ্চেন আছে? দেখি সবাই বলো তো, কোনো কোয়েশ্চেন আছে নাকি না। অলরাইট, আমি হচ্ছে মোটামুটি কমেন্ট দেখে বলতে পারতেছি তোমাদের বেশিরভাগেরই কোয়েশ্চেন নাই। তাও তোমাদের কিন্তু কিউএনএ ক্লাস থাকেই, তাই না? সো কারো যদি 1-2টা কোয়েশ্চেন থাকে কিউএনএ ক্লাসে করতে পারবা। ওকে, ঠিক আছে। এখন আমরা প্রত্যেকটা বায়োমেট্রিকের কিছু সুবিধা আর অসুবিধা দেখবো, কম্পেয়ার করব। এইটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা এই পার্টটা যে করতেছি এটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ শনাক্তকরণ। ওকে, আঙ্গুলের ছাপ হচ্ছে একটা জনপ্রিয় বায়োমেট্রিক সিস্টেম। ওকে, বাকিটা তো বুঝতে পারতেছি। এখন ফিঙ্গারপ্রিন্টের সুবিধা কি কি? এটা সঠিকতা অত্যন্ত উচ্চমানের। ঠিক আছে, অত্যন্ত উচ্চমানের, অনেক সস্তা, উন্নত ও সহজলভ্য বায়োমেট্রিক ডিভাইস। ওকে, আর সহজে ব্যবহারযোগ্য। সো তোমাকে যদি বলে যে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স এটা কি ভালো না খারাপ, তুমি বলবা যে এটা ভালো। কেন ভালো? কারণ নাম্বার 1, এটা খুবই ভালো কাজ করে, অনেক ভালো রেজাল্ট দেয়, অনেক নির্ভুল রেজাল্ট দেয়। আর নাম্বার 2, এটা হচ্ছে খুব সস্তা। ওকে, কিন্তু কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে নাম্বার 1, দেখো হাতের আঙ্গুলে যদি ঘাম থাকে, ময়লা থাকে বা পানি থাকে কোনো কারণে,
কোনো কারণে যদি পানি থাকে, যেমন শ্রমিকদের হাতে ময়লা থাকতে পারে, তাই না, ইট বালু থাকতে পারে, তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না। তোমরা বৃষ্টির দিন দেখো হাত ভিজায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে টাইপ করে দেখো, দেখবো যে ফিঙ্গারপ্রিন্টটা কাজ করতেছে না। ওকে, তারপর হচ্ছে বৃদ্ধা কিংবা আঙ্গুলহীন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই প্রযুক্তি কার্যকর নয়। তার মানে বায়োমেট্রিকের ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে আমার সুবিধাও আছে অসুবিধাও আছে। ওকে, তারপরে তোমার হ্যান্ড জিওমেট্রি। ওকে, হ্যান্ড জিওমেট্রি হাতের গঠন, যেটা হাতের গঠন হচ্ছে তোমার সুবিধা অসুবিধাতে যদি যাই, আচ্ছা কিভাবে কাজ করে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, সুবিধাতে আসি। এটা কোনো সিস্টেম বা ডিভাইসের সাথে সমন্বয় করা সম্ভব। আচ্ছা, আর ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে তার পরিমাণ কম হয়, এটি সহজে স্মার্ট কার্ডে ব্যবহার করা হয়। ওকে, সো হ্যান্ড জিওমেট্রি এটাও খুব সহজেই ব্যবহার করা হয়, বাট এটার একটা অসুবিধা আছে। এটা একটা অসুবিধা আছে। নাম্বার 1 হচ্ছে এটা অনেক ব্যয়বহুল, অনেক এক্সপেন্সিভ, বুঝছো। নাম্বার 2 হচ্ছে কায়িক পরিশ্রম করে এমন মানুষ, বিশেষ করে শ্রমিকদের ক্ষেত্রে এই পদ্ধতি খুব বেশি কার্যকর নয়। কেন কার্যকর নয়? কারণ আমার পুরা হাতের ছাপ যখন আমি নিব, তখন আমার হাতে ময়লা থাকতে পারে। অনেকের দেখা যায় এই পুরা হাতের ক্ষেত্রে হাত এত বেশি ঘষা হয় যে আমার স্কিনের এখানটাতে অনেক ছাপ মিশে যায়, হাতের রেখা অনেকগুলা মিশে যায়, অনেকের ক্ষেত্রে এটা হয়। সো তাদের জন্য এই প্রযুক্তিটা এত ভালো না, ঠিক আছে। সো প্রত্যেকটার ব্যবহার সুবিধা এবং অসুবিধা পড়বো, এবং প্রত্যেকটাকে কম্পেয়ার করতে হবে। আমি যদি তোমাদেরকে এখন একটা প্রশ্ন করি, তোমরা একটু কমেন্টে আমাকে উত্তর দিবা, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতেছি, তোমরা কমেন্টে আমাকে উত্তর দিবা। আচ্ছা, তোমাদের আমি একটা পোল দিচ্ছি, যাও। ওকে, সো কোয়েশ্চেনটা হচ্ছে কোন বায়োমেট্রিক সস্তা? একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আর একটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি, ঠিক আছে। আমি তোমাদেরকে পোলটা শুরু করতেছি। ওকে, তোমাদের পোলটা লঞ্চ করছি, তোমাদের পোলটা 10 সেকেন্ডের মধ্যে চলে যাবে। তোমরা পোলটার মধ্যে একটা অ্যান্সার করো। আমি তোমাদের মাত্রই পড়াইছি, আর এইভাবেই তোমাদের বোর্ডে কোয়েশ্চেন গুলো আসবে, ঠিক আছে। আমাদের তো একটা কোয়েশ্চেন অ্যান্সার ক্লাস থাকবে, ওটার মধ্যে তো তোমরা দেখবে কিভাবে জিনিসটা কাজ করে। ওকে, দেখি তোমরা আমাকে বলো কোন প্রযুক্তিটা সস্তা। দেখি কত পার্সেন্ট মানুষ রাইট অ্যান্সার দাও। সবাই পোলটা অ্যান্সার করো। অলরাইট, এখন অনেক অ্যান্সার করতেছো। মোটামুটি 90% মানুষ রাইট অ্যান্সার করছে, ঠিক আছে। সো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ, ফিঙ্গারপ্রিন্ট। ওকে, এখন এইভাবে বোর্ডে কিভাবে প্রশ্নটা আসে, তোমাকে এরকম দুইটা প্রযুক্তি দিয়ে দিবে উদ্দীপকের মধ্যে, তারপর বলবে যে নিচের যে প্রযুক্তিটা সস্তা তার ব্যবহার লেখো। তার মানে তোমাকে তখন ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার লিখতে হবে। প্রশ্নগুলো এইভাবে পেঁচাই দিবে, ঠিক আছে। ওকে, আমরা একটু আগে হ্যান্ড জিওমেট্রি আমরা পাইছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইরিস শনাক্তকরণ। সো আমার চোখের ক্ষেত্রে দুই টাইপের শনাক্তকরণ আছে, একটা আইরিস শনাক্তকরণ, একটা রেটিনা শনাক্তকরণ, দুইটা আমরা দেখতেছি। ওকে, আইরিস শনাক্তকরণ পদ্ধতিতে চোখের মণির চারপাশে বেষ্টিত রঙিন বলয় বা আইরিস বিশ্লেষণ করা হয়। আইরিস শনাক্তকরণ কিন্তু চোখের মণি না, চোখের মণির চারপাশে, যে আমাদের সাদা কালারের, অনেকের ব্রাউন চোখের মণি হয়, এই যে চারপাশে দেখো চোখের মণির চারপাশে একটা রঙিন বলয় আছে, ঠিক আছে। এই বলয়টাকে আইরিস বলা হয়। এই আইরিসটাকে আমার ডিটেক্ট করা হয়, শনাক্তকরণ পদ্ধতিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, সো এরকমই আমার আইরিসের বিভিন্ন ধরনের তোমার কি বলে, মানে মেট্রিক্স গুলাকে সেভ করে রাখা হয়, পরে মিলানো হয় চোখের মনির চারপাশে বলয় দিয়ে, এটাকে বলা হয় আইরিস শনাক্তকরণ। ওকে, এই যে দেখো, এই যে এই পার্টটা হচ্ছে, এই যে আমি হলুদ দাগ দিচ্ছি,
এই পার্টটা হচ্ছে আইরিস, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে আইরিস, এই আইরিস দিয়ে শনাক্তকরণ করা হয়। ওকে, ঠিক আছে। এখন আইরিসেরও আমরা আইরিস শনাক্তকরণের ক্ষেত্রেও আমরা হচ্ছে সুবিধা অসুবিধা দুইটাই দেখি। অত্যন্ত হাই অ্যাকিউরেসি পাওয়া সম্ভব, তা এটা সবচেয়ে বেশি নির্ভুল হয়, ঠিক আছে, এটা সবচেয়ে বেশি নির্ভুল হয়। নির্ভুলতার দিক দিয়ে আইরিস স্ক্যানিং এবং রেটিনা স্ক্যানিং ফিঙ্গারপ্রিন্টের চাইতেও বেশি নির্ভুল, ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্টের চাইতেও বেশি নির্ভুল। ওকে, এই প্রত্যঙ্গগুলোকে সহজে নকল করা সম্ভব নয়। আমার চোখের মনি কি খুলে নিতে পারবা না, ঠিক আছে, সো এটা কিন্তু সম্ভব না। তারপর হচ্ছে মৃত ব্যক্তির ক্ষেত্রে রেটিনা দ্রুত পচন ধরে বিধায় বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে অপরাধমূলক কাজ করা সম্ভব নয়, ঠিক আছে, এটা নকল করা অনেক কঠিন আর তুলনামূলকভাবে সময় কম লাগে। ওকে, এটা হচ্ছে সুবিধা, কিন্তু শুধু সুবিধাই আছে, শুধু নির্ভুল, শুধু সহজ তোমার, এটা কিন্তু না। আইরিস স্ক্যানিং অনেক অসুবিধাও আছে, ঠিক আছে, অসুবিধাগুলো দেখো। অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তি, নাম্বার 1। প্রচুর মেমোরি প্রয়োজন হয়, নাম্বার 2। হচ্ছে ক্যামেরার খুব কাছাকাছি চোখ রাখতে হয়, যা অস্বস্তিকর, চোখের জন্য কিছুটা ক্ষতিকর, কারণ চোখের মধ্যে অনেকগুলা লাইট ফেলা হয়, তো চোখের জন্য এটা ক্ষতিকর। আর কন্টাক্ট লেন্স পরা থাকলে আইরিস আর স্ক্যান করা যায় না, ঠিক আছে, সো এই ক্ষেত্রে কিন্তু আমার কি তোমার ফিঙ্গারপ্রিন্টের চাইতে নির্ভুল হইলেও অনেক অসুবিধা আছে। সো আইরিস স্ক্যানিংটা আমরা শুধুমাত্র আমার যখন অনেক হাই লেভেল অ্যাকিউরেসি চাবে শুধুমাত্র আমরা তখনই ব্যবহার করব, আমরা সবসময় আইরিস স্ক্যানিংটা ব্যবহার করব না। ওকে, ঠিক আছে। কোথায় ব্যবহার করা হয় দেখো, বিভিন্ন আন্তর্জাতিক সরকারি সংস্থা যেমন FBI, নাসাতে ব্যক্তি শনাক্তকরণে ব্যবহার করা হয়। সম্প্রতি কারাগার, এটিএম বুথ এসবেও আইডি স্ক্যান ব্যবহার করা হয়, আর মোবাইল ফোন লগ ইন অথেন্টিকেশনে মাঝে মাঝে ব্যবহার করা হয়ে থাকে। অলরাইট, ঠিক আছে। এরপর হচ্ছে মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ, ফেস রেকগনিশন। যেটা ফেস রেকগনিশন কি, মুখের জ্যামিতিক আকার ও গঠনকে পরীক্ষা করে উক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়, এটাকে ফেসিয়াল রেকগনিশন বলা হয়। ওকে, এখানে দেখো একটা মানুষকে রেকগনাইজ করতেছে। ওকে, তোমার এরা মজা ইয়ে দেখো, এখানে কি লেখা, এজ 25 to 28, মুড নিউট্রাল, জেন্ডার হচ্ছে মেল। ওকে, এখানে দেখো কি লেখা, এটা কি তোমরা পড়তে পারতেছো নাকি অনেক ছোট করে লেখা বলো তো? এখানে এখানে আরেকটা ফেস রেকগনাইজ করতে পারছে, বাট এটা হচ্ছে ভূতের ফেস, বুঝছো? তো এটা বুঝাচ্ছে যে ফেস রেকগনিশনটা সব সময় সঠিক হয় না। অনেক সময় এই মেশিন লার্নিং, অনেক সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে জানো, ভুল ফেস রেকগনাইজ করে ফেলে, অনেক সময় এটা করে ফেলে, ঠিক আছে। এই যে শিফা বলতে পারতেছে সবার আগে, এই যে ভূত, রাইট, লিখন বলতে পারতেছে ভূত। সো ফেশিয়াল অ্যানালাইসিস যেটা, ফেশিয়াল রেকগনিশন যেটা, মুখমণ্ডল দিয়ে শনাক্তকরণ যেটা, এটা সব সময় সঠিক হয় না, সব সময় সঠিক হয় না। অলরাইট, ঠিক আছে। ওকে, সো তোমরা অনেকে বলতেছো যে আজান দিয়ে দিচ্ছে, আমারও ওই পাশে আজান দিয়ে দিচ্ছে, বাট যেহেতু আমরা অলরেডি একটা 10 মিনিটের ব্রেক দিয়েছি আসরের নামাজের, আমি তোমাদেরকে ঠিক 6টার সময় ক্লাসটা ছেড়ে দিব, আমিও নামাজ পড়বো। সো 6টার পরে আমরা একসাথে নামাজ পড়তে যাব। তোমাদের অনেকে মনে হয় 6:30টার সময় বায়োলজি ক্লাস আছে, সো নামাজ পড়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তোমরা ওই ক্লাসটা করে ফেলো, ঠিক আছে। ওকে, অলরাইট। সো মুখমণ্ডল অবয়ব শনাক্তকরণ আমরা পারছি। সুবিধা কি, বেশিরভাগ নিরাপত্তা সফটওয়্যারের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ আর তুলনামূলকভাবে সস্তা। অসুবিধা জিনিসটা হচ্ছে অনেক সময় মুখমণ্ডল চিনতে পারে না, ঠিক আছে, আমরা মাত্র দেখলাম না ভূত চিনতে পারছে, সেটা একটা অসুবিধা। ওকে, আর চোখে সানগ্লাস পরা থাকলে মুখমণ্ডল চিনতে অসুবিধা দেখা দেয়। একজন কোয়েশ্চেন করছিল যে মাস্ক পরা থাকলে ফেস কি রেকগনাইজ করতে পারে না কিনা। তো মাস্ক পরা থাকলেও অনেক সময় ফেসিয়াল রেকগনিশন সম্ভব হয় না, ঠিক আছে। অলরাইট, এরপর হচ্ছে ডিএনএ পর্যবেক্ষণ, এটা হচ্ছে সবচেয়ে নির্ভুল। ডিএনএ হচ্ছে সবচেয়ে নির্ভুল, মানে এর চেয়ে নির্ভুল বায়োমেট্রিক আর নাই, বুঝতে পারছো? তোমাকে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে নির্ভুল বায়োমেট্রিক সিস্টেম কোনটা, তুমি বলবা কি ডিএনএ রেকগনিশন। ওকে, সো ডিএনএ জিনিসটা কি,
ডিএনএ জিনিসটা হচ্ছে আমাদের বডির মধ্যে তো সেল আছে, কোষ আছে, তাই না? একটু বায়োলজি ক্লাস নেই, তোমাদের মেহেদি ভাইয়ের ক্লাস আছে, ভাইয়াকে জিজ্ঞেস করো ডিএনএ কি। সো এই সেলের মধ্যে একটা জিনিস আছে, ঠিক আছে, একটা স্ট্রাকচার, একটা গঠন আছে, এই গঠনটাকে বলা হয় হচ্ছে ডিএনএ। এখন তোমার ডিএনএ এবং আমার ডিএনএ কখনো 100% ম্যাচ করবে না, করবেই না, তো করবেই না। প্রত্যেকটা মানুষের ডিএনএ সিকোয়েন্স আলাদা হয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেটা ট্রু, বুঝতে পারছো? সো ডিএনএ হচ্ছে সবচেয়ে নির্ভুল টেস্ট। ওকে, সো এই যে প্রত্যেকটা ব্যক্তির আঙ্গুলের ছাপের ন্যায় তার কোষস্থ ডিএনএ গঠনও এক এবং অদ্বিতীয়। ডিএনএ পার্থক্যের ভিত্তিতে ব্যক্তিকে অদ্বিতীয় ভাবে শনাক্তকরণ করা যায়, এগুলো আমরা বুঝতে পারছি। এই যে দেখো, এটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার, এটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার। এই জিনিসগুলা তোমরা মেহেদি ভাইকে বললো ভাইয়া কেমনে কাজ করে, কারণ এটা বায়োলজি ক্লাস না, বাট তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা দেখতে কিরকম। ওকে, সুবিধা কি কি? সুবিধা হচ্ছে পদ্ধতিগত ত্রুটি না থাকলে শনাক্তকরণ সফলতা পরিমাণ শতভাগ। এই যে দেখো, 100% টেস্ট রেজাল্ট ট্রু হবে, 100% টেস্ট রেজাল্ট ট্রু হবে, ঠিক আছে, 100%। আর মানবদেহের যে কোনো প্রত্যঙ্গ বা জৈবিক উপাদান যা কোষ ধারণ করে সেখান থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা সম্ভব। অসুবিধাও আছে, অসুবিধা হচ্ছে সহোদর যমজদের ক্ষেত্রে সম্পূর্ণ এক হয়, এটা একটা অসুবিধা। ওকে, আবার প্রোফাইলিং করার সময় ডিএনএ টেস্টের ত্রুটি সম্ভাবনা বাড়িয়ে দেয়। টেস্টের ত্রুটি হয় না, কিন্তু টেস্টের প্রিপারেশন করতে গিয়ে আমার কিছু ভুল থাকতে পারে। আর আরেকটা হচ্ছে তোমার ফলের উপর প্রভাব পড়ে। আর 4 নাম্বার আরেকটা আছে, এটাও বেশ ব্যয়বহুল, এটাও বেশ ব্যয়বহুল, ঠিক আছে, এটাও মাথায় রেখো, এটাও অনেক খরচ, অনেক খরচ। টুইনদেরকে আলাদা হবে ডিএনএ, এই জিনিসটা বললাম যে সহোদর যমজদের ক্ষেত্রে ডিএনএ এক এক্স্যাক্টলি সেম হবে। হ্যাঁ, একটা জায়গায় ডিফারেন্ট হয়, একটাকে বলা হয় কি জানো, আইডেন্টিক্যাল টুইন, মানে একদম দেখতে সেম, আরেকটা হচ্ছে নন আইডেন্টিক্যাল টুইন। আমার একটা ফ্রেন্ড আছে, মানে একজন ছেলে একজন মেয়ে, কিন্তু দুইজনই কিন্তু যমজ, সো তাদের ডিএনএ অবশ্যই সেম হবে না, কিন্তু একদম আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে ডিএনএ সেম হবে। ওকে, ঠিক আছে। ব্যবহার কোথায়? অপরাধী শনাক্তকরণ, কৃতিত্ব শনাক্তকরণ আর বিকৃত শবদেহের শনাক্তকরণে, মানে যদি এমন কোনো লাশ থাকে, যেমন আগুনে পুড়ে গেলে ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ পরিবারের কাছে দেওয়া হয়, ঠিক আছে, অনেক সময় বোঝা যায় না যে এটা কার লাশ, চেহারা দেখে বোঝা যায় না। ওকে, আর ভয়েস রেকগনিশনে পরে আসতেছে। এই পর্যন্ত হচ্ছে আমাদের শারীরিক যেই তোমার বায়োমেট্রিক্স এর পার্টটা ছিল। ওকে, অলরাইট। সো আমাকে বলো, শারীরিক বায়োমেট্রিক্সটাকে আমরা বুঝতে পারছি? দৈহিক বৈশিষ্ট্যের উপর বায়োমেট্রিক যেগুলো আছে এগুলোকে আমরা বুঝতে পারছি। ওকে, তোমাদের আমি একটা দুটা কোয়েশ্চেন দেখতে পারছি, সেটা হচ্ছে যে ভাইয়া এই দুইটা আসলে কেমনে কম্পেয়ার করব, এই টাইপের উত্তরগুলা আমি তোমাদেরকে আগামী বৃহস্পতিবারের ক্লাসে, যেখানে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব, সেই ক্লাসটাতে এই প্রশ্নের উত্তরগুলা দেই, কারণ এখানে এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আছে। অলরাইট, ঠিক আছে, আমি আশা করি তোমরা সোফার বুঝতে পারছো। আরো কিছু পার্ট আছে, একটা হচ্ছে ভয়েস রেকগনিশন, আমার কণ্ঠস্বর দিয়ে রেকগনাইজ করে। একটা হচ্ছে তোমার হাতে করা স্বাক্ষর যাচাইকরণ, তুমি কিভাবে সিগনেচার করো, ব্যাংকে এগুলা ইউজ করা হয়। তারপর তোমার কিবোর্ডের টাইপিং গতি যাচাইকরণ, এগুলা ইউজ করা হয়। ওকে, সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি বায়োমেট্রিক্স কিভাবে কাজ করে এগুলা। বায়োমেট্রিকের সুবিধা কি, যেহেতু সিস্টেমটি অনুভূতিহীন, সুতরাং নিরাপত্তার ক্ষেত্রে এটা হচ্ছে বেস্ট ওয়ে। আরেকটা হচ্ছে প্রাথমিক খরচ বেশি হলেও সার্বিকভাবে খরচ কম। ওকে, আর অসুবিধা কি কি? অসুবিধা হচ্ছে তোমার, আমরা এতক্ষণ পর্যন্ত আসলে যা যা অসুবিধা পড়ছি বিভিন্ন বায়োমেট্রিক্সের, যেমন অনেক সময় তোমার পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় না, অনেক সময় হচ্ছে তোমার খরচ বেশি পড়ে যায়, অনেক সময় সময় বেশি লাগে, এই সবগুলাই হচ্ছে বায়োমেট্রিক্স এর অসুবিধা। ঠিক আছে, তো আমাকে তোমরা বলো, তোমরা কি বায়োমেট্রিক্স বুঝতে পারছো? বায়োমেট্রিক্স বুঝতে পারছো বলো তো, বলো তো বায়োমেট্রিক বুঝতে পারছো নাকি না? বলো তো বায়োমেট্রিক্স কি বুঝতে পারছি বলো, সবাই বলো বায়োমেট্রিক্স ক্লিয়ার, বায়োমেট্রিক্স ক্লিয়ার।
তাসফিয়া আরো কোয়েশ্চেন করছে ভাই রোবোটিক্স কি আলাদাভাবে পড়া যায় নাকি রোবট সিএসসি এর মধ্যে পড়ে? সো ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা ব্রাঞ্চই বলতে পারো একটার সাথে আরেকটা কানেক্টেড। তো আসলে সিএসসি তেও রোবোটিক্স এর কাজ আছে, ট্রিপল ই তেও রোবোটিক্স এর কাজ আছে, মেকানিক্যালও রোবোটিক্স এর কাজ আছে। সো রোবোটিক্স যদি তুমি পিওর রোবোটিক্স পড়তে চাও আমি তোমাকে বলবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে, বাট সিএসসি পড়েও আসলে রোবোটিক্স এর দিকে আগানো যায়। অলরাইট, ক্লিয়ার। শোনো, সো তোমাদের আমি আজকে ফার্স্টেই বলছিলাম যে ক্লাস কন্টেন্ট অনেক বেশি, ঠিক আছে? সো আমাদের এখনো বায়ো ইনফরমেটিক্স বাকি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাকি, ন্যানো টেকনোলজি বাকি। সো আমি যেটা করব, আমি চাই যে তোমরা পড়া বুঝে বুঝে আগাও, রাদার দেন আমি জাস্ট ক্লাস স্লাইড পড়ায় চলে যাই, টান দিয়ে দিয়ে চলে যাই, আমি এটা একদমই চাই না। সো তোমাদেরকে আজকে আমি বায়ো ইনফরমেটিক্স পর্যন্ত শেষ করাবো, আগামী ক্লাসে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি পড়বো, তারপর বোর্ড কোয়েশ্চেন সলভে চলে যাবো। ওকে, আমি একদমই চাই না যে তোমরা কিছু না বুঝে আগাও, তোমাদের প্রত্যেকটা লাইন বুঝতে হবে, এটা মাথায় রাখো। ওকে, সো বায়ো ইনফরমেটিক্স তোমাদের মনে আছে একদম এই বায়োমেট্রিক্স পড়ার শুরুতে তোমাদেরকে আমি একটা জিনিস শিখাইছিলাম যে বায়োমেট্রিক শব্দটার সাথে তোমরা অনেক বেশি শনাক্ত শব্দটা দেখবা, বায়োমেট্রিকের সাথে অনেক বেশি দেখবা হচ্ছে শনাক্ত, আর বায়ো ইনফরমেটিক্স এর সাথে তোমরা অনেক বেশি একটা শব্দ দেখবা, বা ইনফরমেটিক্সের সাথে তোমরা অনেক বেশি একটা শব্দ দেখবা, এই শব্দটা হচ্ছে গবেষণা। ঠিক আছে, বায়ো ইনফরমেটিক খুবই সোজা একটা টপিক, খুবই সোজা একটা টপিক, মানে খুবই ইজি, এটা 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, এত কিছু পড়াবোই না আমরা, হচ্ছে একদম এখানে চলে আসি। দেখো, জৈব তথ্যবিজ্ঞান তথা বায়ো ইনফরমেটিক্স হলো এমন একটা কৌশল যেখান থেকে, আচ্ছা এইগুলো না, এই যে জাস্ট একটা লাইন পড়ে সব বুঝে যাব। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়ো ইনফরমেটিক্স। শেষ, ওকে শেষ। সো বায়ো ইনফরমেটিক্স জিনিসটা কি আমরা যদি একটু ভাঙ্গি, সিমিলারলি বায়োমেট্রিক্স এর মতন ভাঙ্গি, ঠিক আছে? একটা হচ্ছে বায়ো, একটা হচ্ছে ইনফরমেটিক্স। বায়ো শব্দের অর্থ কি? প্রাণ বা জীব, তখন খুব পড়ছি তাই না? ওকে, ইনফরমেটিক্স শব্দের অর্থ হচ্ছে তথ্য। সো প্রাণী থেকে, বিভিন্ন ধরনের জীব থেকে, সেটা হতে পারে গাছপালা, সেটা হতে পারে মানুষ, সেটা হতে পারে পশু পাখি, বিভিন্ন ধরনের জীব থেকে তথ্য সংগ্রহ করে সেগুলোকে ব্যবহার করাই হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। আরেকবার বলি, বিভিন্ন ধরনের তোমার মানে তোমার জীবিত বস্তু থেকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের মানুষ, গাছপালা, পশু পাখি, এগুলো থেকে তথ্য সংগ্রহ করে ব্যবহার করাকে বলা হয় হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিক্স। তো জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তি প্রয়োগী হলো কি বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, সো এটাই মোটামুটি। বায়ো ইনফরমেটিক্স মূলত 4টা বিষয় নিয়ে গঠিত। ওকে, একটা হচ্ছে আণবিক জীববিদ্যা, একটা হচ্ছে ডেটাবেস, একটা হচ্ছে প্রোগ্রামিং, একটা হচ্ছে পরিসংখ্যান। সো এটা কি, একটা হচ্ছে বায়োলজি, একটা হচ্ছে ডেটাবেস, ডেটাবেস মানে হচ্ছে তথ্য ভান্ডার, ঠিক আছে, তথ্য ভান্ডার যেখানে তথ্য রাখা হয়। একটা হচ্ছে প্রোগ্রামিং, প্রোগ্রামিং তোমরা বুঝো, একটা হচ্ছে পরিসংখ্যান কিংবা স্ট্যাটিস্টিক্স। এই 4টা জিনিসের সংকুলান, এই 4টা জিনিসের কম্পাইলেশনই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। অলরাইট, তোমরা যাকে সাদা ভূত বলতেছো, স্টুডিওর মধ্যে আরেকটা ভাইয়া ছিল, সো ওই ভাইয়া গেল, সো ওটাই হচ্ছে তোমাদের সাদা ভূত আজকের। কিছু তোমাদের জন্য আমি কত সারপ্রাইজ নিয়ে আসি, আজকে তোমাদের জন্য আমি একটা সাদা ভূত নিয়ে আসছি টিচার্স ডেতে। ওকে, সো বায়ো ইনফরমেটিক্স থেকে কোয়েশ্চেন কি টাইপের আসবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো কোয়েশ্চেন আমাদের আসে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স কোথায় কাজ করা হয়, সুবিধা কি, অসুবিধা কি, আর উদ্দেশ্য কি। এই কয়েকটা জিনিস পড়লে বায়ো ইনফরমেটিক্স শেষ হয়ে যাবে, সব পড়া লাগবে না, ঠিক আছে? সো উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা, এটা হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? একটা জিনিস দেখো, তোমার মূলত হিসাব নিকাশ করে ধারণা অর্জন করার চেষ্টা চালানো হয়। কোন পদ্ধতি প্রয়োগ করা হয়, পদ্ধতিগুলো একটু গুরুত্বপূর্ণ, যেমন প্যাটার্ন রেকগনিশন, কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগোরিদম, ডেটা মাইনিং, ইমেজ প্রসেসিং, সিমুলেশন, ডিসক্রিট ম্যাথ, কন্ট্রোল থিওরি, সিস্টেম থিওরি, ভিজুয়ালাইজেশন। ভাই এত কিছু কি মুখস্থ করা লাগবে? মুখস্থ করা লাগবে না, মুখস্থ করা লাগবে না, বাট জিনিসগুলো একটু বুঝি
যেমন প্যাটার্ন রেকগনিশন, ঠিক আছে, এই যে ফোনে ফেসিয়াল রেকগনিশন আছে, প্যাটার্ন থেকে তথ্য নেওয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে তথ্য নেওয়া, এই জিনিসগুলো আমার বায়ো ইনফরমেটিক্সে কাজ করা হয়। ওকে, বায়ো ইনফরমেটিক্সের কাজ কি, এটা গুরুত্বপূর্ণ। দেখো, প্রধান কাজ হলো জীববিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করা, ঠিক আছে, সফটওয়্যার টুলস তৈরি করা। আরো কিছু কাজ আছে, এগুলো একটু পড়বো, আমি গোল দিয়ে দিচ্ছি, এগুলো একটু পড়বো, ঠিক আছে। দেখো, সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, জিন অনুসন্ধান, জিনোম সমন্বয়, প্রোটিনের গাঠনিক অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে জিনের বই, এগুলো লাগবে না, ড্রাগ নকশা, ড্রাগ আবিষ্কার আর বিবর্তনের নকশা। আমি যেগুলো গোল দিয়ে দিছি, এই বায়োইনফরমেটিক্স এর কাজের এই অংশগুলো আমরা একটু পড়বো, ঠিক আছে, যেগুলো গোল দিয়ে দিছি এগুলো একটু পড়বো। অলরাইট, আফরিন বলতেছে এতক্ষণ এই ভূতি আমি দেখছিলাম বাট কিন্তু বলি নাই আরো ক্লিয়ার হওয়ার জন্য। ঠিক আছে, আসো আমরা পড়াশোনায় মন দেয়, আমরা ভূত দেখা লাগবে না, এগুলো লাগবে না, সফটওয়্যার লাগে, কই ইউজ করা লাগে, এগুলোর কিছু লাগবে না। আমরা আবার সুবিধা অসুবিধাতে চলে আসি আমাদের ফেভারিট জায়গা। জীববিদ্যার উন্নয়নে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করে, আণবিক বংশগতিবিদ্যায় হেল্প করে, আর জীববিজ্ঞান ভিত্তিক তথ্যের গবেষণায় হেল্প করে। অসুবিধা কি কি? গোপনীয়তা ভঙ্গের আশঙ্কা থাকে, যেসব চিকিৎসা বায়োইনফরমেটিক্স নির্ভর সেগুলো সুনিয়ন্ত্রিত ভাবে পরিচালনা না করা হলে রোগীর বড় ধরনের ক্ষতি হতে পারে, এটা একটা ব্যয়বহুল প্রক্রিয়া। ঠিক আছে, এখানে বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে পার্থক্য দেওয়া আছে, বাট আমি তোমাদেরকে অলরেডি ক্লাসেই পার্থক্যটা বলে দিছি, ঠিক আছে। সো আমি আর এটাতে যাচ্ছি না। ওকে, সো 5:55 বাজে, আমি তোমাদেরকে যেটা বললাম যে আজকে কিন্তু অনেক পড়াই ফেলছি সত্যি কথা বলতে গেলে। সো তোমাদের এখনো দেখো দুইটা ক্লাস কন্টেন্ট এখনো বাদ আছে, ঠিক আছে। একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর আরেকটা হচ্ছে ন্যানো টেকনোলজি, এই দুটা এখনো বাদ আছে। খুবই ছোট টপিক, এই দুটা পড়াইতে আমার খুব বেশি হলে 10 মিনিট লাগবে, বাট যেহেতু তোমাদেরকে আজকে আসলে অনেক পড়াই ফেলছি, আমার মনে হয় যে তোমাদেরকে আর প্যারা না দেই, ঠিক আছে, আমার মনে হয় তোমাদেরকে আর প্যারা না দেই, তোমরা সোফার যা পড়ছো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। তোমাদের ডেইলি এক্সামে কিন্তু হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর ন্যানো টেকনোলজি থেকে প্রশ্ন থাকতে পারে। সো ওই প্রশ্নগুলা না পারলে সমস্যা নাই, বাট আমি তোমাদেরকে প্রত্যেকটাই আগামী ক্লাসে শিখায় তারপর আমরা বোর্ড কোয়েশ্চেন সলভের দিকে আগে যাব। এটা ভালো হয় নাকি তোমরা 5 মিনিট এক্সট্রা পড়তে চাও? বলো দেখি, বলো তো কোনটা ভালো হয়? তোমরা কি 5 মিনিট এক্সট্রা পড়বা? ছুটি চাও নাকি 5 মিনিট এক্সট্রা চাও? বলো তোমরা, যেটা বলবো ওইটাই। আচ্ছা, ফাইন বলতেছে বায়ো ইনফরমেটিক্সটা আরেকবার এক্সপ্লেন করতে। শোনো, বায়ো ইনফরমেটিক্স হচ্ছে বিভিন্ন ধরনের জীব, মানে সেটা গাছপালা হোক প্রাণী হোক, বিভিন্ন ধরনের জীব থেকে তথ্য সংগ্রহ করে। যেমন মানুষের 2টা পা আছে, পিঁপড়ার 8টা পা আছে, ঠিক আছে, ককরোচের, তেলাপোকার 2টা ডানা আছে, এই টাইপের তথ্য সংগ্রহণ করে ব্যবহার করা, এটাকে বলা হয়েছে বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা ঠিক আছে, সো তোমরা যেহেতু আজকে যেটা বললাম যে আজকে আসলে অনেক পড়া হয়ে গেছে, সো তোমাদেরকে আজকে আমি ছুটি দিচ্ছি। আমি এই কাজ সাধারণত করি না, বাট ওকে। সো আজকের জন্য তোমাদের ছুটি। তোমাদের আগামী বৃহস্পতিবারের ক্লাসে সবাই একদম তাড়াতাড়ি জয়েন করব, ঠিক আছে, যাতে আমরা এই 2টা টপিক শেষ করে তারপর আমরা কি করব, আমরা বোর্ড কোয়েশ্চেন সলভের দিকে আগে যাবো। সো তোমরা সবাই ভালো থেকো। তোমাদের 8টার সময় কিন্তু আরেকটা ক্লাস আছে, আমি জানি তোমাদের মানবিকের অনেকের ক্লাস আছে আজকে 8টায়, সো 8:30টার সময়। সো মানবিকের ক্লাস যারা করব না, যারা সায়েন্সের আছি, বায়োলজি মেহেদি ভাইয়ের ক্লাস শেষ করার পরে আবার 8টার সময় ক্লাস চলে আসবো, কারণ আজকে আমরা সংখ্যা পদ্ধতি কিছু বেসিক পড়বো। আজকে ক্লাসটা খুবই ফান হবে, ঠিক আছে। সো আজকে আমরা সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো আমরা কিভাবে শুরু করব এটাই তোমাদের আজকে ডেমো ক্লাসটাতে দেখাবো। তো তোমাদের গ্রুপে অলরেডি ভিডিও দিয়ে দিছি, যারা বুক করো নাই করে ফেলবা। তোমাদের সাথে অনেকের সাথে 8টার সময় দেখা হবে, অনেকের সাথে দেখা হবে বৃহস্পতিবার। যার সাথে যখনই দেখা হোক সবাই ভালো থেকো। সবাইকে আসসালামু আলাইকুম।